আচ্ছা, যারা ক্লাসে যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে তোমাদের সাথে হচ্ছে দেখো, গত ক্লাসে আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে কথা বলেছিলাম। তোমাদেরকে বলা হয়েছিল যে প্রোটোপ্লাজমের কয়টা অংশ থাকে। প্রোটোপ্লাজমের তিনটা অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। ঠিক আছে। সো গত ক্লাসে আমরা কিন্তু প্লাজমা মেমব্রেন সংক্রান্ত কথাগুলো বলেছি। প্লাজমা মেমব্রেন সংক্রান্ত যে মডেলগুলো আছে, ফ্লুইড মোজাইক মডেল বিশেষ করে, সেটা নিয়ে কথা বলেছি এবং কথা বলেছি হচ্ছে তোমার ইউনিট মেমব্রেন মডেল নিয়ে, স্যান্ডউইচ মডেল নিয়ে কথা বলেছি। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে সাইটোপ্লাজম, বিশেষ করে হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা নিয়ে, অর্থাৎ কোষী অঙ্গাণুগুলা নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে ভাই? সাইটোপ্লাজম নিয়ে কথা বলবো। সাইটোপ্লাজম। এখন এই যে সাইটোপ্লাজম, তোমরা যেন প্লাজমা মেমব্রেনকে ঘিরে রাখা, যদি এখানে আঁকি, এটা ধরো প্লাজমা মেমব্রেন হলে প্লাজমা মেমব্রেন দ্বারা আবদ্ধ তোমার, এটা ধরো নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন দ্বারা আবদ্ধ নিউক্লিয়াস ছাড়া বাকি যে অংশটা এখানে আছে, নিউক্লিয়াস ছাড়া বাকি যে অংশটা এখানে থাকবে, কোষী অঙ্গাণুগুলা সহ, এখানে যত কোষী অঙ্গাণু আছে এগুলা সহ, নিউক্লিয়াসটা ছাড়া, প্লাজমা মেমব্রেন এবং নিউক্লিয়াস ছাড়া বাকি সব অংশটাই হচ্ছে কার অংশ? সাইটোপ্লাজমের অংশ। তাহলে সাইটোপ্লাজমকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো, সাইটোপ্লাজমের একটা তরল অংশ আছে এখানে, এবং এর মধ্যে কিছু কোষী অঙ্গাণু বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। তো আমরা তরল অংশটাকে বলতে পারি এটা হচ্ছে সাইটোসল। তরল অংশকে আমরা কি বলতে পারি? সাইটোসল, অথবা তোমার বলতে পারো সাইটোপ্লাজমীয় মাতৃকা, তরল অংশটা। ঠিক আছে। আর হচ্ছে কি, আরেকটা অংশ হচ্ছে তোমার কি কোষী অঙ্গাণু বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঠিক আছে। এখন এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে কাদেরকে বোঝাচ্ছে? অর্থাৎ কোষীয় অঙ্গাণুগুলাকে বোঝাচ্ছে। ঠিক আছে। কোষীয় অঙ্গাণুগুলো বলতে কি কি আছে আমাদের? যেমন ধরো রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরাই হচ্ছে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু। তাহলে সাইটোসল হচ্ছে কি? সাইটোসলকে তুমি বলতে পারো সাইটোপ্লাজমীয় মাতৃকা, অর্থাৎ তরল অংশটা। মাতৃকা কেন বলা হচ্ছে? কারণ সেই সবাইকে ধারণ করে রাখছে। মা যেরকম ধারণ করে রাখে সন্তান সন্ততিকে, ঠিক সেরকমভাবে এই যে তরল অংশটা অঙ্গাণুগুলাকে তার ভিতরে ধরে আছে বা ধারণ করে আছে। কেন সাইটোসলকে আমরা, এই তরল অংশটাকে বলতে পারি সাইটোপ্লাজমীয় মাতৃকা। কারণ কি? সেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা কোষী অঙ্গাণুগুলাকে কি করে আছে? ধারণ করে আছে ভাইয়া। ঠিক আছে। সো আজকে আমরা যদি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ অঙ্গাণু বলতে কোনগুলাকে বোঝাচ্ছে? যে রাইবোসোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, লাইসোজোম আছে, এই সমস্ত কোষী অঙ্গাণু নিয়ে আজকে কথা বলবো। তাহলে দেখো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আজকে আমরা কি করব? কথা বলবো। ঠিক আছে, চলো কি নিয়ে কথা বলবো? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে। ঠিক আছে ভাইয়া, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে কথা বলবো। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ঠিক আছে। এখন এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলা নিয়ে যদি আমরা কথা বলতে চাই, এগুলাকে চাইলে ভাই তুমি দুইটা ভাগে ভাগ করতে পারো। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলাকে কয় ভাগে ভাগ করা যায়? দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার কি, একটা ভাগ হচ্ছে কিছু অঙ্গাণু হচ্ছে তোমার কি, কিছু কোষীয় অঙ্গাণু হচ্ছে জিল্লিবিহীন, অর্থাৎ আবরণবিহীন। এগুলো হচ্ছে কি, কিছু কোষীয় অঙ্গাণু আছে কি বিহীন, জিল্লিবিহীন বা আবরণ থাকবে না তাদের। ঠিক আছে। কিছু কোষীয় অঙ্গাণু হচ্ছে জিল্লিবিহীন, আর কতগুলা কোষীয় অঙ্গাণু আছে আবরণ দ্বারা আবৃত, যেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে জিল্লিযুক্ত। ঠিক আছে। তাহলে কোষীয় অঙ্গাণুর মধ্যে কত ধরনের আছে ভাই? কিছু আছে কি বিহীন, জিল্লিবিহীন, আর কিছু হচ্ছে তোমার কি যুক্ত, জিল্লিযুক্ত। এখন জিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু কারা কারা? দেখো, জিল্লিবিহীন কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে আমরা মনে রাখতে পারি এভাবে, এটা দিয়ে মনে রাখতে পারি, এটা হচ্ছে মামাই সেরা। এই মানে ছন্দটা দিয়ে মনে রাখতে পারি, মামাই সেরা। দেখো এখানে কি কি মিন করতেছে মামাই সেরা, এটা দিয়ে দেখো, এগুলো হচ্ছে জিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু মনে রাখার উপায়। কি কি আছে এখানে দেখো তো ভাই, মা দিয়ে মনে রাখবো হচ্ছে জিল্লিবিহীন কোষীয় অঙ্গাণুর মধ্যে আছে মাইক্রোটিউবিউল। কি আছে ভাই? মাইক্রোটিউবিউলস আছে। ঠিক আছে। এরপর আছে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এরপর হচ্ছে মনে রাখবো হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে। তাহলে কত মামাই দিয়ে কি মনে রাখবা? একটা হচ্ছে তোমার কি মাইক্রোটিউবিউল, এটা হচ্ছে
দেখো মনে রাখবো হচ্ছে মাইক্রোটিউবিউল, তারপর হচ্ছে তোমার কি মাইক্রোফিলামেন্ট, তারপর হচ্ছে কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে। আর এটা দিয়ে মনে রাখবো হচ্ছে তোমার সেন্ট্রিউল, সেরা দিয়ে মনে রাখবো একটা হচ্ছে সেন্ট্রিউল, আরেকটা হচ্ছে ভাই রাইবোসোম, আরেকটা হচ্ছে কি রাইবোসোম। তাইলে এইগুলা হচ্ছে তোমার কি ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু, এখানে কোনো আবরণ দেখবে না, ঠিক আছে। তাহলে ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণুগুলো মনে রাখার উপায় কি, মামাই সেরা এটা দিয়ে মনে রাখবো আমরা। এখানে কি কি আছে, মা দিয়ে হচ্ছে মাইক্রোটিউবিউল, মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, তারপর হচ্ছে মামাই দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেরার সে দিয়ে সেন্ট্রিউল, তারপর হচ্ছে রা দিয়ে হচ্ছে রাইবোসোম, ঠিক আছে। তাহলে এগুলা হচ্ছে কি বিহীন, ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। তাহলে এগুলার বাইরে যারা আছে তারা হচ্ছে ঝিল্লিযুক্ত। যেমন ধরো আমি তোমাকে যদি বলি মাইটোকন্ড্রিয়ার কথা, এখানে কি মাইটোকন্ড্রিয়া আছে ভাই? এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া নাই, ঠিক আছে। এখানে কি নাই, মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে মাইটোকন্ড্রিয়া যদি না থাকে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণু, এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন। এগুলার বাইরে যারা আছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম, তোমার কোষগহ্বর যা আছে সবগুলা হচ্ছে কি যুক্ত, ঝিল্লিযুক্ত। এখন ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে কারা কারা আছে যদি আমরা একটু দেখি, দেখো ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে তুমি চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারো ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণুগুলোকে, একস্তরী এবং ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণুর মধ্যে কারো কারো কোনো কোনো কোষীয় অঙ্গাণুর মধ্যে ঝিল্লি আছে একটা, আবরণ আছে একটা, আর কোনো কোনো কোষীয় অঙ্গাণুর মধ্যে আবরণ আছে দুইটা, তাদেরকে বলবো আমরা দ্বিস্তরী, ঠিক আছে। তাইলে কোনো কোনো কোষীয় অঙ্গাণুর মধ্যে কি আছে, একটা স্তর আছে, আর কোনো কোনো কোষীয় অঙ্গাণুর মধ্যে কয়টা স্তর আছে, দুইটা স্তর। এখন এক স্তর বিশিষ্ট এরা কারা কারা, দ্বিস্তর বিশিষ্ট এদের কথা মনে রাখো, এরা হচ্ছে একটা হচ্ছে তোমার ভাই মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াতে দুইটা স্তর আছে তোমরা জানো, একটা হচ্ছে বাসবিহীন, একটা হচ্ছে ভিতরের দিকে বাস হয়ে থাকে মাইটোকন্ড্রিয়া, আরেকটা হচ্ছে ভাই দ্বিস্তরী হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের কথা বলতে পারো, ক্লোরোপ্লাস্ট। তাহলে এই দুইটা হচ্ছে কি যুক্ত, কি দ্বিস্তরী ঝিল্লিযুক্ত। আর একস্তরী ঝিল্লিযুক্ত এদের মধ্যে কারা কারা আছে, যেমন ধরো লাইসোসোম, ঠিক আছে, বাকিগুলা লাইসোসোম, আর কি আছে ভাই লাইসোসোম আছে, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলতে পারো, যেটাকে সংক্ষেপে ইআর বলে, তারপর বলতে পারো গোলজি বডির কথা, গোলজি বডি, ঠিক আছে, গোলজি বডি, এগুলার কথা তুমি বলতে পারো। তাইলে দেখো বলতে পারো হচ্ছে কোষগহ্বরের কথা, কোষগহ্বর এরা হচ্ছে তোমার কি কয়টা ঝিল্লিযুক্ত বলো তো, মানে এক স্তরী, তাদের চারপাশে হচ্ছে কয় স্তর আছে, একটা স্তর আছে। তাহলে বুঝিও কথা। তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ, দেখো আমরা এতক্ষণ যেটা স্টাডি করলাম সেটা হচ্ছে কি, দেখো ভাইয়া আমরা পড়লাম হচ্ছে কোষীয় অঙ্গাণুগুলা, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে এই কোষীয় অঙ্গাণুগুলা দুইটা ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু কোষীয় অঙ্গাণুর মধ্যে কি নাই, কোনো ধরনের আবরণ নাই, তাইকে বলবো আমরা ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। এই ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু মনে রাখার জন্য মামাই সেরা এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা দিয়ে, লাইনটা দিয়ে মনে রাখবো। মা দিয়ে হচ্ছে মাইক্রোটিউবিউল, মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট, তারপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেরা দিয়ে সে দিয়ে হচ্ছে সেন্ট্রিউল, রা দিয়ে হচ্ছে রাইবোসোম, এগুলো হচ্ছে ঝিল্লিবিহীন। আর বাকি এরা ছাড়া যত কোষীয় অঙ্গাণু আছে তারা হচ্ছে ঝিল্লি বা আবরণযুক্ত কোষীয় অঙ্গাণু। ঝিল্লিযুক্ত বা আবরণযুক্ত কোষীয় অঙ্গাণুর মধ্যে কারো কারো আছে হচ্ছে, এটা হচ্ছে লাইসোসোম, আচ্ছা, কারো কারো হচ্ছে একটা স্তর থাকে, আবরণ থাকে, আর কারো কারো দুইটা, একটার মধ্যে দুইটা আছে কাদের, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের। বাকিদের কয়টা, লাইসোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গোলজি বডি, কোষগহ্বর, এদের চারপাশে মাত্র একটা আবরণ দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। সো আজকে খেয়াল করো, আমরা আজকে থেকেই তোমার কোষীয় অঙ্গাণুগুলার গঠন নিয়ে, কোষীয় অঙ্গাণুগুলার কাজ নিয়ে কিন্তু কথাবার্তা শুরু করব। সো আজকে আমরা প্রথমে যে কোষীয় অঙ্গাণু নিয়ে কথা বলবো সেই কোষীয় অঙ্গাণুর নাম হচ্ছে রাইবোসোম, খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা যদি রাইবোসোম নিয়ে একটু কথা বলি, রাইবোসোম হচ্ছে আমাদের কোষের ভিতরে যত কোষীয় অঙ্গাণু আছে তার মধ্যে সবচেয়ে ছোট কোষীয় অঙ্গাণু। রাইবোসোম কি সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট বা সবচেয়ে ক্ষুদ্র কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোসোম। এবং এই রাইবোসোম ক্ষুদ্র হলেও এটা গুরুত্ব কিন্তু খুব বেশি, কারণ কি এই রাইবোসোমের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। রাইবোসোমের কাজ কি জানো ভাই, রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা বা প্রোটিন সংশ্লেষণ করা। রাইবোসোমের কাজ কি, প্রোটিন সংশ্লেষণ করা, প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে দেখো যেহেতু প্রোটিন বা আমিষ সংশ্লেষণ করা, প্রোটিন বা আমিষ কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ জীবদেহের জন্য বা জীবকোষের জন্য। দেখো একটা কোষকে তুমি কখনো প্রোটিন ছাড়া কল্পনাও করতে পারবে না। প্রোটিন ছাড়া কোষ গঠিত, একটা জীব তো দূরে থাক, একটা কোষও গঠিত হওয়া সম্ভব না প্রোটিন ছাড়া। আর এই গুরুত্বপূর্ণ প্রোটিনটা তৈরি করতেছে কে, আমাদের কোন কোষীয় অঙ্গাণু, রাইবোসোম, ঠিক আছে। তাহলে রাইবোসোম হচ্ছে আমাদের কোষের ভিতরে যত কোষীয় অঙ্গাণু আছে
সব কোষীয় অঙ্গাণু থেকে সবচেয়ে ছোট কোষীয় অঙ্গাণু হচ্ছে রাইবোসোম। কিন্তু রাইবোসোম কি করে ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু যেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, সেজন্য ছোট হলেও এর গুরুত্ব কিন্তু খুব বেশি। এখন রাইবোসোমের পড়ার আগে যদি রাইবোসোমের আমরা সংজ্ঞাটা একটু খেয়াল করি ভাই, দেখো সংজ্ঞার মধ্যে কি বলছে, দেখো সংজ্ঞার মধ্যে যদি আমরা একটু যাই, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়, তাহলে রাইবোসোমকে আমরা দেখবো সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়। ধরো আমরা যদি একটু চিন্তা করি, ধরো এটা হচ্ছে একটা কোষ, তো এটা কোষ হলে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কোষের নিউক্লিয়াস, রাইট? এটা হচ্ছে ভাই কোষের নিউক্লিয়াস। তাহলে এখন আমাদের যে রাইবোসোমটা কোথায় কোথায় থাকতে পারে, দেখো রাইবোসোম থাকতে পারে হচ্ছে আমাদের এই যে সাইটোপ্লাজমে এইভাবে মুক্ত অবস্থায় থাকতে পারে, অথবা কোথায় থাকতে পারে, অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত অবস্থায়। তোমরা জানো এই যে প্লাজমা মেমব্রেন দেখতেছো তোমরা ভাই, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনের সাথে এই যে এটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, তাই না? এটাকে কি বলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি যুক্ত থাকতে পারে? রাইবোসোম যুক্ত থাকতে পারে। তোমরা ক্লাস 9-10 পড়েছো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোসোম যুক্ত থাকে তখন তাকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পড়ছো না ভাই? অমসৃণ ইয়ার বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাইবোসোম দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়, এটা হচ্ছে তোমার কি সাইটোপ্লাজমে কি অবস্থায়? সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকতে পারে। সাইটোপ্লাজমে কি অবস্থায় থাকতে পারে ভাইয়া? সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকতে পারে রাইবোসোম, অথবা কোথায় থাকতে পারে? এন্ডোপ্লাজমিক অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত অবস্থায় রাইবোসোম থাকতে পারে। এবং রাইবোসোমের কাজটা কি ভাই? রাইবোসোমের কাজ হচ্ছে ভাই কি করা? প্রোটিন সংশ্লেষণ করা। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা রাইবোসোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। যেহেতু ভাইয়া রাইবোসোম প্রোটিন সংশ্লেষণ করে, সেজন্য রাইবোসোমকে কি নামে ডাকা হয় জানো? রাইবোসোমকে ভাই প্রোটিন ফ্যাক্টরিও বলে থাকে। তাহলে রাইবোসোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলে বলো তো? রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে, ফ্যাক্টরি মানে কি? যেটা কোনো কিছু উৎপাদন করবে সেটাই তো ফ্যাক্টরি, তাই না? রাইবোসোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে? কারণ ভাইয়া রাইবোসোম কি করতে পারে? প্রোটিন সংশ্লেষণ বা তৈরি করতে পারে, সেই জন্য। ঠিক আছে, তাহলে আশা করছি এতটুকু বুঝছো। রাইবোসোম কি বলবা হচ্ছে, আমরা যদি বলার ইন জেনারেল রাইবোসোম হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কোষীয় অঙ্গাণু, এটার কাজ হচ্ছে কি? প্রোটিন সংশ্লেষণ করা। আর রাইবোসোম হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকবে, অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত অবস্থায় থাকবে। যে দানায়, এগুলো হচ্ছে দানাদার, দেখতে হচ্ছে দানার মতো, ছোট ছোট দানার মতো, যে দানায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে আমরা কি বলবো ভাই? তাকে আমরা বলবো রাইবোসোম। তো এতটুকু বুঝতে পারছো কিনা? আচ্ছা, এতটুকু বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে। এতটুকু আমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ঠিক আছে, এখন আসো আমরা দেখব হচ্ছে রাইবোসোমের অবস্থান। রাইবোসোম কোথায় কোথায় আসলে থাকতেছে, দেখো তো ভাই রাইবোসোম কোথায় কোথায় থাকতেছে, আমরা একটু দেখি রাইবোসোম কোথায় কোথায় আসলে থাকে। আচ্ছা দেখো, রাইবোসোমকে তুমি পাবে হচ্ছে, প্রথম হচ্ছে রাইবোসোমের অবস্থানটা আমরা যদি একটু দেখি, রাইবোসোমের কি রাইবোসোম এর অবস্থান নিয়ে আমরা কথা বলবো। রাইবোসোমের কি নিয়ে কথা বলবো ভাই? অবস্থান নিয়ে কথা বলবো। ঠিক আছে, কথা বলবো হচ্ছে রাইবোসোমের অবস্থান নিয়ে। তাহলে রাইবোসোম কোথায় কোথায় থাকতে পারে? নাম্বার 1 থাকতে পারে হচ্ছে তোমার কি? রাইবোসোম থাকতে পারে হচ্ছে কোথায় ভাই? রাইবোসোম থাকতে পারে হচ্ছে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়। সাইটোপ্লাজমে কি অবস্থায়? মুক্ত অবস্থায়। ঠিক আছে, এই যে আমরা দেখলাম কিছুক্ষণ আগে, আমরা দেখলাম এই যে এখানে সাইটোপ্লাজমে কি অবস্থায় আছে, এই যে এগুলা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় আছে। আর একটা কিভাবে থাকতে পারে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত অবস্থায়। ঠিক আছে, অথবা কি থাকতে পারে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি অবস্থায় থাকতে পারে ভাই? যুক্ত অবস্থায় থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আরও আসো, আরও কোথায় কোথায় থাকতে পারে? আমরা জানি কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া আছে, ঠিক আছে, আমাদের কোষের ভিতরে কি পাওয়ার হাউস অফ সেল বলা হয়, তাই না? মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ সেল। এখন এই মাইটোকন্ড্রিয়ার ভিতরেও তোমার কি থাকতে পারে? রাইবোসোম থাকতে পারে। তাহলে রাইবোসোম আর কোথায় থাকতে পারে বলো? রাইবোসোম মাইটোকন্ড্রিয়ার ভিতরেও থাকতে পারে। ঠিক আছে, এবং রাইবোসোম আর কোথায় থাকতে পারে? দেখো রাইবোসোম আর কোথায় থাকতে পারে, আমরা হচ্ছে যে কোষীয় অঙ্গাণুর মধ্যে ক্লোরোপ্লাস্ট,
উদ্ভিদ কোষের মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট, ধরো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট নামক কোষীয় অঙ্গাণুগুলার ভিতরেও কি থাকতে পারে ভাই? রাইবোসোম থাকতে পারে। তাহলে রাইবোসোম, এখানেও রাইবোসোম থাকতে পারে। কোথায় রাইবোসোম থাকবে? এই ক্লোরোপ্লাস্টের ভিতরে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের ভিতরেও কি থাকবে? রাইবোসোম থাকবে। তাহলে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকবে। তাহলে অবস্থানগতভাবে আমরা আর কোথায় কোথায় তাকে বলতে পারি? সে আর কোথায় থাকবে বলো? মাইটোকন্ড্রিয়াতে থাকবে। মাইটোকন্ড্রিয়া ও কোথায়? ও ক্লোরোপ্লাস্টে। ও কোথায় থাকবে? ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কাকে পাওয়া যাবে বলো তো? রাইবোসোমকে আমরা পেতে পারি। এছাড়াও দেখো, এটা হচ্ছে ভাই প্রকৃত কোষ, এটা হচ্ছে তোমার প্রকৃত কোষ। এছাড়াও আমরা রাইবোসোমকে একটা আদি কোষ, ধরো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া সেল, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, তার ডিএনএ, এটা হচ্ছে তার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ থাকে। আমরা সবাই জানি, এটা প্রথম ক্লাস যারা করছি দেখছি, আদি কোষে শুধু বৃত্তাকার ডিএনএ থাকে, তাই না? তো এখন এই ব্যাকটেরিয়ার কোষের মধ্যে তোমরা জানো একটা আদি কোষের মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, শুধুমাত্র কি থাকে ভাইয়া? রাইবোসোম থাকে। আদি কোষের মধ্যে কি থাকে ভাই? আদি কোষের মধ্যে রাইবোসোম থাকে। তাহলে আদি কোষের মধ্যেও আমরা কি পাবো বলো তো ভাইয়া? রাইবোসোমকে আমরা পাবো। তাহলে আমরা আদি কোষেও কি পাই? তাহলে রাইবোসোমের অবস্থান কি বলতে পারি? আদি কোষের মধ্যেও রাইবোসোম পাওয়া যায়। আদি কোষের মধ্যেও রাইবোসোম কি পাওয়া যায়, ঠিক আছে? এই যে এই তিনটা বলছি হচ্ছে আমার প্রকৃত কোষের ব্যাপারে, আর এটা হচ্ছে তোমার কি আদি কোষের ব্যাপারে। তাহলে আমরা কি কি জানলাম? আমাদের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় আমরা রাইবোসোমকে পেতে পারি, রাইবোসোমকে দেখতে পারি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত অবস্থায়, রাইবোসোমকে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যেও আমরা দেখতে পাবো, এবং কোথায় দেখতে পাবো? এবং দেখতে পাবো হচ্ছে তোমার কি আদি কোষের মধ্যেও আমরা দেখতে পাবো, ঠিক আছে? আর কোথায় দেখতে পাবো? আদি কোষের মধ্যেও আমরা রাইবোসোমকে দেখতে পাবো। তো আশা করি বুঝতে পারছো হচ্ছে আসলে কোথায় কোথায় আমরা রাইবোসোমকে দেখতে পাবো, ঠিক আছে? দেখি এতটুকু তোমরা ভাই বুঝছো কিনা, আমাকে কাইন্ডলি একটু জানাও তো ভাইয়া, এতটুকু বুঝতে পারছো কিনা রাইবোসোম কোথায় কোথায় পাবা? রাইবোসোম কোথায় কোথায় পাবা এটাটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, তো আসো তোমরা কমেন্ট করো বুঝছো কিনা। আমি এরপর হচ্ছে রাইবোসোমের ক্ষেত্রে রাইবোসোমের কিছু বিশেষ নাম নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? রাইবোসোমের বিশেষ নাম, ঠিক আছে? বিশেষ নাম নিয়ে কথা বলবো। সো রাইবোসোমের কিছু বিশেষ নাম আছে। একটা নাম হচ্ছে রাইবোসোমকে বলা হয় সর্বজনীন কোষীয় অঙ্গাণু। রাইবোসোমকে কি বলা হয়? রাইবোসোমকে বলা হয় সর্বজনীন কোষীয় অঙ্গাণু। এটা কেন বলা হয় জানবো আমরা, ঠিক আছে? এর কারণ কি? আরেকটা ভাইয়া বলা হয় হচ্ছে রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি। কিছুক্ষণ আগে বলছিলাম রাইবোসোম কি নামে পরিচিত? প্রোটিন ফ্যাক্টরি নামেও পরিচিত। প্রোটিন ফ্যাক্টরি নামেও পরিচিত। ফ্যাক্টরি। এখন প্রথমটা আসো, রাইবোসোমকে কেন সর্বজনীন কোষীয় অঙ্গাণু বলা হয় তাকে দেখো। এখন দেখো রাইবোসোমকে কেন সর্বজনীন কোষীয় অঙ্গাণু বলা হয়। দেখো রাইবোসোম তোমার প্রকৃত কোষেও থাকে, এই যে প্রকৃত কোষের মধ্যে আমরা রাইবোসোমকে দেখতে পাচ্ছি, এবং রাইবোসোম আদি কোষের মধ্যেও থাকে। মানে রাইবোসোম এমন একটা কোষীয় অঙ্গাণু, অন্য কোষীয় অঙ্গাণুগুলা কিন্তু দুই ধরনের কোষে পাওয়া যায় না, ঠিক আছে? আদি কোষের মধ্যে শুধু রাইবোসোম থাকে, ঠিক আছে? সো রাইবোসোম এমন একটা কোষীয় অঙ্গাণু, যেই কোষীয় অঙ্গাণুটা তোমার আদি কোষের মধ্যেও থাকে আর তোমার কোথায় প্রকৃত কোষের মধ্যেও থাকে। যেহেতু আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় প্রকার কোষের মধ্যে তুমি রাইবোসোমকে পাবে, সেজন্য রাইবোসোমকে তুমি কি বলবা ভাইয়া? রাইবোসোমকে বলবা হচ্ছে সর্বজনীন কোষীয় অঙ্গাণু। সর্বজনীন শব্দ এটা হচ্ছে মানে সব জায়গায় বিরাজমান, সব জায়গায় থাকবে এরকম আর কি, ঠিক আছে? সব জায়গায় পাওয়া যাবে রাইবোসোমকে। এখন আসলে প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়? কারণ হচ্ছে রাইবোসোম প্রোটিন তৈরি করতে পারে বা প্রোটিন সংশ্লেষণ করতে পারে। চলো আমরা একটু রাইবোসোম কিভাবে প্রোটিন সংশ্লেষণ করে তার একটু বিষয়টা একটু দেখি। ধরো আমরা সবাই জানি হচ্ছে ডিএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এটা কিভাবে তৈরি হয় দেখি আমরা। ধরো এটা হচ্ছে একটা ডিএনএ, এটা হচ্ছে ধরো একটা ডিএনএ যদি আমরা চিন্তা করি। আচ্ছা, এই ডিএনএর মধ্যে আমরা জানি ডিএনএর মধ্যে আমাদের সকল বৈশিষ্ট্য কোড করা থাকে বা সকল বৈশিষ্ট্য থাকে। ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ আছে ডিএনএর ভিতরে, ধরো একটা যদি উদাহরণের কথা ভেবে চিন্তা করি, ধরো চুলের বর্ণ কালো কেন হয়, বা কারো তোমার হতে পারে গোল্ডেন হতে পারে কালারের, সোনালী বর্ণের হতে পারে, বাদামি বর্ণের হতে পারে, অনেক ধরনের হতে পারে, সাদা হতে পারে। তো চুলের বর্ণ তোমার কালো কেন হচ্ছে যদি আমরা, তো কালো কেন হচ্ছে কারণ কালো হওয়ার ব্যাপারটা তার ডিএনএর ভিতরে আছে সেটা, সেজন্য। এখন ডিএনএ থেকে কিভাবে এটা প্রকাশিত হয়, কিভাবে দেখো। প্রথমে এই ডিএনএর ভিতরে ধরো তথ্য আছে হচ্ছে কি,
এই ডিএনএর ভিতরে তত্ত্ব আছে হচ্ছে ধরো তোমার চুলের বর্ণটা কালো হবে। এখন এই তত্ত্বটা থেকে এই ডিএনএ থেকে একটা আরএনএ তৈরি হবে, যে আরএনএর মধ্যে এখানের ভিতরে থাকা তত্ত্ব বা মেসেজটা কপি হবে, ঠিক আছে। সেজন্য এই আরএনএকে বলবো আমি এমআরএনএ। অর্থাৎ এই ডিএনএর ভিতরে যে তত্ত্বটা আছে যে তোমার চুলের বর্ণ কীরকম হবে সেটা, সেই তত্ত্বটা এখন কপি হয়ে কি তৈরি হয়েছে, একটা আরএনএ। যে আরএনএকে কি বলবো, মেসেঞ্জার আরএনএ, কারণ সে একটা মেসেজ বহন করতেছে, একটা বার্তা বহন করতেছে। কোন বার্তা? তোমার ধরো তোমার চুলের বর্ণ কীরকম হবে সেই বার্তাটা সে কী করতেছে, বহন করতেছে। তাহলে ডিএনএ থেকে প্রথমে কি তৈরি হবে ভাই, এমআরএনএ তৈরি হবে। ডিএনএ থেকে কি তৈরি হবে, এমআরএনএ। এরপর ভাইয়া কি হবে, এমআরএনএ থেকে কি তৈরি হবে ভাই, এরপর এমআরএনএ থেকে তৈরি হবে হচ্ছে প্রোটিন। ধরো এই প্রোটিন তৈরি, প্রোটিন এই যে এটা হচ্ছে প্রোটিন। প্রোটিনের আমি এই যে গোল গোল যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন ভাইয়া অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হলে তখন প্রোটিন তৈরি হয়। তাহলে এটা হচ্ছে প্রোটিন, ঠিক আছে। তাহলে এমআরএনএ থেকে কি তৈরি হলো, এমআরএনএ থেকে তৈরি হবে প্রোটিন। আর এই যে ছোটো ছোটো আমি যে গোল গোল যে অণুগুলো দেখাইলাম এগুলো মূলত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মনে রাখবা, অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যখন একসাথে যুক্ত হয় না, তখন যে বিশাল অণুটা তৈরি হবে সেটাকে আমরা বলবো কি ভাই, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটিন। তাহলে এখন খেয়াল করো, এখন এই প্রোটিনটাই তাহলে এমআরএনএ থেকে, এমআরএনএর ভিতরে যে তোমার চুলে যে সংকেতটা আছে, চুলের বর্ণের যে তথ্যটা আছে, ওই তথ্যকে ব্যবহার করে কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। আর এই প্রোটিনটাই তোমার চুলের বর্ণকে নির্ধারণ করবে। চুলের বর্ণকে কালো হবে নাকি এটা গোল্ডেন ব্রাউন হবে নাকি কীরকম হবে সেটা তোমার নির্ধারণ করবে কে, এই প্রোটিনটা। তাহলে দেখছো যে তোমার কিভাবে হচ্ছে ডিএনএ কিভাবে প্রোটিন তৈরি করে, এটা আমরা গতিপথটা একটু দেখলাম কিসের পর কি। তাহলে ডিএনএর ভিতরে যে তথ্য আছে, তথ্যটা প্রথমে কি তৈরি করবে, থেকে একটা এমআরএনএ তৈরি হবে কপি হয়ে। এখন এমআরএনএর ভিতরে যে তথ্যটা আছে, তথ্যটা থেকে একটা কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। আর এই প্রোটিনটা কিন্তু প্রোটিনটা বিভিন্ন কাজ করতে পারে। সে এনজাইম হিসেবে কাজ করতে পারে, হরমোন হিসেবে কাজ করতে পারে, সে বিভিন্ন, যেমন ধরো আমাদের চুলও কিন্তু প্রোটিন, সে বিভিন্ন কিছু গঠন করতে কাজ করতে পারে, অথবা বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করতেও প্রোটিনটা কাজ করতে পারে। এখন আমরা দেখবো আসলে এই যে প্রোটিনটা এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে আসলে এমআরএনএ থেকে প্রোটিনটা কিভাবে আসলে তৈরি হচ্ছে, ঠিক আছে। এমআরএনএ থেকে এই প্রোটিনটা কিভাবে আসলে তৈরি হয় এটা আমরা একটু দেখব। ধরো আমরা যদি আবার আসি, ধরো এটা হচ্ছে এমআরএনএ, এটা হচ্ছে কি এমআরএনএ। এখন এটা হচ্ছে এমআরএনএ, এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। ভাই এই এমআরএনএ থেকে প্রোটিন এমনি এমনি তৈরি হতে পারে না। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার জন্য কি লাগবে জানো, রাইবোসোম লাগবে। কাকে লাগবে, রাইবোসোম। ধরো এটা হচ্ছে রাইবোসোম উপরে বসছে, এটা একটা, এই যে রাইবোসোম হচ্ছে এই যে একটা রাইবোসোম, ঠিক আছে। তাহলে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার জন্য এটা কি বসলো, এটা হচ্ছে রাইবোসোম। রাইবোসোমের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বড়, একটা থাকে হচ্ছে ছোট অংশ, ঠিক আছে। আর মাঝখানে এটা কি, মাঝখানে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এমআরএনএ। তাহলে দেখো এমআরএনএর উপর গিয়ে কে বসলো, এটা হচ্ছে রাইবোসোম। এমআরএনএর উপর গিয়ে কে বসলো, এটা হচ্ছে রাইবোসোম, ঠিক আছে, রাইবোসোম। তাহলে দেখো প্রোটিন কিন্তু এমনি এমনি এমআরএনএ থেকে, আমরা জানি এমআরএনএ থেকে কি তৈরি হচ্ছে ভাই, এই এমআরএনএ থেকেই কিন্তু প্রোটিন তৈরি হচ্ছে। এখন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি সরাসরি হতে পারে না। এমআরএনএর উপর কে গিয়ে বসবে বলতো, রাইবোসোম গিয়ে যুক্ত হবে। যুক্ত হওয়ার পর এই রাইবোসোম কি করবে, এমআরএনএর ভিতরে যে তথ্যটা আছে এই তথ্যটাকে কপি করে এখান থেকে একটা কি তৈরি করবে ভাইয়া বলো, এই যে এটা হচ্ছে কি প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডের চেইন। অর্থাৎ এটা কি, এটা একটা প্রোটিন তৈরি করলো। এটা ভাইয়া কি তৈরি করলো, একটা প্রোটিন তৈরি করছে, বুঝছো। তাহলে কথা বুঝিও, তাইলে আমাদের এমআরএনএ থেকে কি তৈরি হচ্ছে ভাই, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এখন এমআরএনএ সরাসরি প্রোটিন তৈরি মানে নিজে নিজে প্রোটিন তৈরি করতে পারে না। এমআরএনএর উপর কে গিয়ে যুক্ত হবে, রাইবোসোম গিয়ে যুক্ত হওয়ার পর রাইবোসোম এমআরএনএর ভিতরে থাকা তথ্যগুলা থেকে কি তৈরি করবে, প্রোটিন সংশ্লেষণ করবে। এখন আমাকে ভাইয়া বলো তো, এই প্রোটিনের এই যে গোলগুলো এই অংশগুলোকে আমি কি বলছিলাম, এগুলো হচ্ছে মূলত হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এখন ভাই বলো, এই রাইবোসোমের ভিতরে অ্যামাইনো অ্যাসিড নিয়ে যাওয়ার জন্য, প্রোটিন তৈরি করতে হলে অ্যামাইনো অ্যাসিড লাগবে। এখন অ্যামাইনো অ্যাসিড নিয়ে যাওয়ার জন্য এখানে আরেকজনকে লাগবে, ঠিক আছে। সে একজনটা কি, সে একজনটা হচ্ছে তোমার টিআরএনএ, ঠিক আছে। এটা ধরো টিআরএনএ, এটাকে বলে টিআরএনএ। এটার মাথার উপর যেটা দেখতেছো এই যে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে টিআরএনএ। এখন এই টিআরএনএটা কি করলো, এখানে অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করেছে। তাহলে বলো তো, এই যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার জন্য কি কি লাগছে, এমআরএনএ, তার সাথে যুক্ত হচ্ছে রাইবোসোম, তারপর তার সাথে যুক্ত হয়েছে কি, তার সাথে যুক্ত হয়েছে কে, টিআরএনএ। এই
তিনটার সহায়তায় কিন্তু কি তৈরি হলো, এই তিনটা জিনিসের সহায়তায় কিন্তু ভাই কি তৈরি হতে পারলো, প্রোটিন তৈরি হতে পারলো। ঠিক আছে, প্রোটিন তৈরি হলো। তাহলে বুঝো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা দেখলাম, প্রোটিন তৈরির জন্য অবশ্যই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, তো প্রোটিন তৈরির জন্য অবশ্যই রাইবোসোমের প্রয়োজন পড়ে। ঠিক আছে, রাইবোসোমের প্রয়োজন পড়ে। তাহলে এমআরএনএ, রাইবোসোম এবং টিআরএনএ প্রোটিনের মধ্যে কি থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে। তো প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসে কে, নিয়ে আসে হচ্ছে ভাই টিআরএনএ। তাহলে এমআরএনএ, টিআরএনএ এবং রাইবোসোম এই তিনজনে মিলেই হচ্ছে কি তোমার এখানে প্রোটিন তৈরি করে। এখানে একটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে ভাইয়া কি দেখো, তোমাদের এই বিষয়টা একটু জেনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে বলা হয় কি জানো, ট্রান্সক্রিপশন। কি বলে, আমি এটা এখানে লিখে দিচ্ছি, এটাকে বলে ট্রান্সক্রিপশন। ট্রান্স মানে হচ্ছে স্থানান্তর হওয়া, ট্রান্সক্রিপশন। স্ক্রিপ্ট মানে কি রে ভাই, স্ক্রিপ্ট, ট্রান্সক্রিপশন। স্ক্রিপ্ট মানে হচ্ছে কোনো লেখা বা কোনো একটা ইনফরমেশন, যেটা ট্রান্সক্রিপশন, এখানে থাকা তথ্য বা লেখাটা কোথায় আরএনএর ভিতরে ট্রান্সফার হয়েছে না, সেজন্য এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। বাংলায় বললে এরকম হয়, অন্যত্র লেখা বা অন্যত্র নিয়ে লেখা, এরকম কিছু একটা দাঁড়ায়। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলবো ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হলো, এই প্রোটিনকে বলবো, প্রোটিন তৈরির প্রক্রিয়াকে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলবো, ট্রান্সলেশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলবো, ট্রান্সলেশন। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরিকে বলবো আমরা ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলবো ট্রান্সলেশন। আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার জন্য কাকে কাকে লাগে, রাইবোসোম লাগে, টিআরএনএ লাগে। ঠিক আছে, তাহলে আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো। দেখি আমাকে একটু বলো তো ভাইয়া, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা? ভাইয়া তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, যে রাইবোসোম কিভাবে তোমার প্রোটিন তৈরি করে, এতটুকু বুঝতে পারছো কিনা যারা আমার সাথে আসো? আচ্ছা, আমাদের সাথে স্বাধীন চৌধুরী আছে। আচ্ছা, তাহলে জি স্যার বুঝছো, অনেকে বুঝতে পারছে, ধন্যবাদ। তাহলে রাইবোসোমকে কি বলতে পারি ভাই, তাহলে রাইবোসোমকে আমরা কি বলতে পারি, প্রোটিন ফ্যাক্টরি বলতে পারি। কারণ রাইবোসোমের কারণেই তো কি হয়, রাইবোসোম প্রোটিন সংশ্লেষণ করে। আমরা আশা করছি অতটুকু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এখন তোমাদের বই খুললে দুইটা টার্ম পাবা, এগুলো একটু বলে দিই। একটা হচ্ছে পলিসোম বা পলিরাইবোসোম, পলিরাইবোসোম, এটা একটা শব্দ পাবে, যেটাকে বইয়ের মধ্যে পলিরাইবোসোম বা ফলিসোম বলছে, পলিরাইবোসোম বা কি ফলিসোম, পলিরাইবোসোম বা ফলিসোম। ঠিক আছে, এটা কি জিনিস আসলে দেখো, পলিরাইবোসোম বা ফলিসোম এটা কি আসলে। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, ধরো আমরা জানি এমআরএনএ, এটা ধরো হচ্ছে এমআরএনএ। এমআরএনএ থেকে কি তৈরি হবে ভাই, মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ মানে কি, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ থেকে কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। প্রোটিন তৈরি হওয়ার জন্য এমআরএনএর উপর কে গিয়ে বসবে, প্রোটিন তৈরি করার জন্য রাইবোসোম। রাইবোসোমের দুইটা অংশ আছে, এটা একটা ধরো, একটা হচ্ছে এই ছোট অংশটা গিয়ে বসলো। ঠিক আছে, তাহলে এখন এই যে রাইবোসোমটা গিয়ে বসলো, তাহলে ও কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। এখানে কি তৈরি করবে ভাইয়া, এখানে কি তৈরি করবে ভাইয়া, প্রোটিন তৈরি করবে। খেয়াল করো, ও প্রোটিন তৈরি করবে। এখন দেখো তো, এই যে তোমার এমআরএনএ থেকে প্রোটিনটা তৈরি হচ্ছে, এই প্রোটিনটা ধরো অনেকগুলা কপি লাগবে আমাদের সেলের মধ্যে। অনেক এই এমআরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হবে, সেই প্রোটিনটা অনেকগুলা লাগবে। তাহলে অনেকগুলা লাগলে কি হয় জানো, অনেকগুলা রাইবোসোম গিয়ে একসাথে এটার উপর বসে যায়। কার উপর বসে, অনেকগুলা রাইবোসোম একসাথে কার উপর বসে, তোমার এমআরএনএর উপর বসে যায়। ঠিক আছে, তখন আমরা দেখবো কি জানো, এগুলা হচ্ছে সব রাইবোসোম বসছে। কেন বসছে তারা, তারা সবাই বসছে হচ্ছে কি বানানোর জন্য বলো তো ভাই, তারা সবাই বসছে হচ্ছে এখান থেকে, তারা ওই কি বলে যে প্রোটিন বানাবে, প্রোটিন তৈরি করতেছে। এগুলো হচ্ছে ধরো প্রোটিনের চেইন, তারা তৈরি করতেছে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এভাবে, আচ্ছা এটা আমি মুছে দিই, তাহলে জাস্ট তোমরা এটা বুঝে নিও যে তোমার কি হচ্ছে, এখানে অনেক এমআরএনএর উপর অনেকগুলো রাইবোসোম যুক্ত হয়েছে। কেন, সবাই প্রোটিন তৈরি করতেছে। কারণ কি, এতগুলো রাইবোসোম একসাথে বসলো কেন, কারণ এই এমআরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হওয়ার কথা, সেই প্রোটিনটা কিন্তু আমাদের কোষের ভিতরে অনেক বেশি পরিমাণে রাখবে। তাহলে দেখো তো, যদি এরকম একটা এমআরএনএ সূত্রকের সাথে, একটা কিসের সাথে, এমআরএনএ সূত্রকের সাথে অনেকগুলা রাইবোসোম যুক্ত থাকে, তখন তাকে আমরা বলবো ফলি রাইবোসোম। ফলি শব্দের অর্থ হচ্ছে কি, আমরা জানি অনেক, তাই না? তখন আমরা তাকে কি বলবো, ফলি শব্দের অর্থ হচ্ছে অসংখ্য। ফলি রাইবোসোম বা অনেক সময় বলা হয় ফলিসোম।
ঠিক আছে, পলিরাইবোসোম বা পলিসোম বলা হয়, দুইটা একই কথা। ঠিক আছে, তাহলে পলিরাইবোসোম কি, এমআরএনএ সূত্রক দ্বারা যদি অনেকগুলা বা অসংখ্য রাইবোসোম যদি একটা এমআরএনএ সূত্রক দ্বারা যুক্ত থাকে তখন সেইটাকে আমরা কি বলবো, পলিরাইবোসোম বা পলিসোম বলবো, পলিরাইবোসোম বা পলিসোম আমরা বলবো। সো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো, পলিরাইবোসোম বা আমরা কি বলবো, পলিসোম বলবো। ঠিক আছে, আচ্ছা, তো এরপর হচ্ছে ভাই দেখো আরেকটা টার্ম তোমরা পাবা, সেটা হচ্ছে কি মনোসোম। একটা টার্ম তোমরা পাবো সেটা হচ্ছে কি ভাই, মনোসোম। ঠিক আছে, এখন এই রাইবোসোমটা তো বুঝলাম, এখন মনোসোম। ঠিক আছে, আরেকটা কি পাবো আমরা, মনোসোম। মনোসোম মানে বুঝতে পারতেছো, মনো শব্দের অর্থ হচ্ছে এক, তার মানে মনোসোম হচ্ছে কি একক রাইবোসোম। মনোসোম হচ্ছে, মনোসোমের আমরা বিষয়ের ক্ষেত্রে কি বলতে পারি, মনোসোম হচ্ছে তোমার সাইটোপ্লাজমে একক রাইবোসোমকে আমরা কি বলবো, সাইটোপ্লাজমে মানে একটা সিঙ্গেল রাইবোসোম, একক রাইবোসোমকে অনেক সময় কি বলা হয়, মনোসোমও বলা হয়ে থাকে। তাহলে পলিসোম বা পলিরাইবোসোম কি, অনেকগুলা রাইবোসোম যদি একসাথে থাকে কি দ্বারা, এমআরএনএর উপর বসে থাকে, এমআরএনএ সূত্রক দ্বারা যুক্ত থাকে, তখন বলবো পলিরাইবোসোম। আর যদি সাইটোপ্লাজমে এক সিঙ্গেল রাইবোসোমকে আমরা কি বলতে পারি, মনোসোম বলতে পারি। ঠিক আছে, মনোসোম বলবো। ঠিক আছে, এরপর দেখো রাইবোসোমের যদি আবিষ্কার নিয়ে কিছু কথা বলি, তো রাইবোসোমের আবিষ্কার ও নামকরণ নিয়ে কথা বলবো। রাইবোসোমের আবিষ্কার ও নামকরণ নিয়ে যদি কথা বলি, তো কয়েকজন সায়েন্টিস্টের নাম আসে। রাইবোসোমের আবিষ্কার এবং কি নিয়ে কথা বলবো, নামকরণ নিয়ে কথা বলবো। তার মধ্যে কয়েকজন সায়েন্টিস্টের নাম আসে। তো একজনের নাম হচ্ছে তোমার, একজন সায়েন্টিস্টের নাম আলবার্ট ক্লট, ওনার কথা মনে রাখবা, আলবার্ট ক্লট। ঠিক আছে, আরেকজন নাম আছে জর্জ প্যালেট। ঠিক আছে, একজন নাম হচ্ছে রিচার্ড বি রবার্টসন। তো কোন বিজ্ঞানী আসলে কি করছে দেখো, আলবার্ট ক্লট কি করছে, উনি রাইবোসোম প্রথম পৃথকীকরণ করছে, মানে পৃথক করছে কোষ থেকে একটা টেকনিকের মাধ্যমে পৃথকীকরণ, প্লাস হচ্ছে উনি নাম দেন, একটা নাম দেন রাইবোসোমের, একটা নাম দেন। কি নাম দেন উনি, নাম দেন হচ্ছে মাইক্রোসোম। রাইবোসোমকে উনি নাম দেন কি, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, সোম শব্দটার অর্থ হচ্ছে বস্তু, তার মানে ওনার কাছে এটা ছোট কিছুর মতো মনে হয়েছে, যেন উনি মাইক্রোসোম নাম দিছে। পরবর্তীতে তোমার জর্জ প্যালেট কিন্তু রাইবোসোমকে উনি পৃথক করছে, সাথে রাইবোসোম নিয়ে উনি বিশদ বর্ণনা দিছে, এটা আসলে কি করে, কি কাজ করে, কিভাবে এটা ফাংশন করে, এই সমস্ত বর্ণনা করার কারণে ওনাকে রাইবোসোমের কি বলা হয়, আবিষ্কারক বলা হয়ে থাকে, যেহেতু উনি রাইবোসোম সম্পর্কে প্রথম ভালোভাবে একদম বিস্তারিত কথা বলেছে, সেজন্য জর্জ প্যালেটকে কি বলা হয়, রাইবোসোমের আবিষ্কারক বলা হয়। আর রিচার্ড বি রবার্টসন হচ্ছে রাইবোসোমের নাম করে, রাইবোসোম যে নামটা আমরা এখন উচ্চারণ করতেছি, নামটা বলতেছি, এই নামকরণ করছে কি রিচার্ড বি রবার্টসন। ঠিক আছে, সো আশা করছি আবিষ্কারকের নামকরণ এগুলো হালকা পাতলা পড়ে নিবে। ঠিক আছে, বিশেষ করে আবিষ্কারকের নামটা, রাইবোসোম কি আবিষ্কার করছে, জর্জ প্যালেট আবিষ্কার করছে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করছি অতটুকু তোমরা বুঝতে পারছো। সো এতটুকু বুঝতে পারছো কিনা যারা আছো কাইন্ডলি একটু আমাকে বলো, যে যতটুকু আমরা পড়াইলাম অতটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এখন আমরা দেখব হচ্ছে রাইবোসোমের প্রকারভেদ। রাইবোসোম এর কি নিয়ে কথা বলবো, প্রকারভেদ নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে আমরা কথা বলবো এখন ভাই কি নিয়ে, রাইবোসোমের কি নিয়ে, প্রকারভেদ নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, রাইবোসোম এখন কত ধরনের রাইবোসোম আছে, রাইবোসোম হচ্ছে দুই ধরনের সাধারণত, একটা হচ্ছে বলা হয় 80S রাইবোসোম, আরেকটাকে বলা হয় 70S রাইবোসোম। সাধারণত রাইবোসোম দুই ধরনের রাইবোসোম আমরা সাধারণত দেখি, সেটা হচ্ছে একটা হচ্ছে 80S রাইবোসোম, একটা হচ্ছে 70S রাইবোসোম। এস জিনিসটা কি এটা আমরা পরে বলবো। ঠিক আছে, তো 80S রাইবোসোমের আবার দুইটা ছোট ছোট অংশ আছে। ঠিক আছে, অর্থাৎ একটাকে বলা হয় তোমার এখান থেকে 80 থেকে আমরা বা 80 থেকে আমরা 20 কমাই বললে কি হয়, 60 হয়, তাহলে 20 কমাই 60, আবার 60 থেকে 20 কমাই বলো 40।
ঠিক আছে। তাহলে এরকম 20 কমিয়ে কমিয়ে আমরা হিসাব করতে পারি। 80 থেকে যদি 20 কমাই দিই 60, 60 থেকে 20 কমাইলে 40। তাহলে যে তোমার 60s রাইবোসোমের যে দুইটা সাব ইউনিট, এগুলা দুইটা উপ একক, একটাকে বলা হয় 60s, একটা হচ্ছে 40s। উপ একক কি জিনিসটা তোমরা বুঝছো কিনা আমি একটু বলি। ধরো এই যে একটা যে কোনো একটা কলমের আমরা দুইটা অংশ চিন্তা করি, একটা কলম একটা কলমের ক্যাপ। তো এটা যেরকম দুইটা অংশ মিলে হচ্ছে একটা, ঠিক এইভাবে একটা রাইবোসোমের, অর্থাৎ এটা ধরো 80s রাইবোসোম, তো 80s রাইবোসোমের একটা বড় অংশ থাকবে যেটাকে 60s বলবো, আর একটা ছোট অংশ থাকবে যেটা হচ্ছে 40s, দুইটা মিলে হচ্ছে 80s। তোমরা বলতে পারো ভাইয়া এটা হচ্ছে 60 আর 40 মিলে তো 100 হয়, কিভাবে 80 হয়? আসলে এটা কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন না, ঠিক আছে, এটা বায়োলজিক্যাল একটা বিষয়, সেন্ট্রিফিউজের সাথে রিলেটেড। এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে। এখানে এস হচ্ছে কি, এস এর একটা নাম আছে, এসকে বলা হয় বেথবার্গ ইউনিট, ঠিক আছে। যেমন ধরো আমরা বলের একক নিউটন বলি না, ঠিক আছে, বলের একক নিউটন বলি, ভরের একক কেজি বলি, তাই না? ঠিক একইভাবে এসটা হচ্ছে কি, এসটাকে বলা হয় অধ্যক্ষপণ হারের একক, এটাকে বলা হয় বেথবার্গ ইউনিট, বেথবার্গ ইউনিট বলে। বেথবার্গ এই নামটা শুরু হয় কিন্তু এস দিয়ে, ঠিক আছে, সরি, বেথবার্গ বানানটা একটু দেখে নিও, মেবি এরকম টাইপের, বেথবার্গ ইউনিট, ঠিক আছে। এটা বেথবার্গ ইউনিট, এটা আমরা মনে রাখবো। এস হচ্ছে কি ইউনিট ভাই? এস হচ্ছে, এটা হচ্ছে বেথবার্গ ইউনিট, ঠিক আছে। আচ্ছা, বেথবার্গ ইউনিট, তাহলে আমরা 80s কে বাংলায় 60s এবং 40s পাবো। বেথবার্গের এই জায়গায় এটা বি না, এটা হবে বি, এরকম হবে বেথবার্গ ইউনিট। আচ্ছা, খেয়াল করো, তাহলে এখন এই 70s যে রাইবোসোমটা আছে এটারও দুইটা ছোট ছোট অংশ আছে। একটা অংশকে বলা হয় হচ্ছে তোমার, আবার এখান থেকে যদি 20 বাদ দাও তাহলে কত হয়? 50s, 50 থেকে আবার 20 কমিয়ে দাও তাহলে কত হয়? 30s। তাহলে আমরা কি পাইলাম? 70s এই রাইবোসোমটারও দুইটা একক নিয়ে গঠিত, একটা হচ্ছে বড় একক 50s, একটা হচ্ছে ছোট একক, এটা হচ্ছে তোমার কি 30s, ঠিক আছে। তাহলে বলো তো রাইবোসোম সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে 80s রাইবোসোম, একটা হচ্ছে 70s রাইবোসোম। 80s রাইবোসোমের দুইটা সাব ইউনিট আছে বা ছোট উপ একক আছে, এগুলোর মধ্যে একটা হচ্ছে 60s। আমরা কিভাবে হিসাব মনে রাখার টেকনিক বলছিলাম, 20 কমিয়ে কমিয়ে হিসাব রাখবা, 80 থেকে 20 কমাই দাও তাহলে 60, একটা হচ্ছে 60, 80 থেকে 20 কমাইলে 60, আর 60 থেকে আবার 20 কমাই দাও তাহলে কত হয়? 40s। আবার 70s এর দুইটা সাব ইউনিট আছে, 70 থেকে যদি তুমি 20 কমাই দাও তাহলে হয় 50s হবে, 50 থেকে আবার 20 কমাই দাও তাহলে হচ্ছে 30s। তাহলে এভাবে আমরা হিসাব রাখতে পারি কোনটা কত। তাহলে এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আমি এস কি জিনিস, বেথবার্গ একক কি জিনিস, এটা আমরা বলবো, ঠিক আছে। আশা করি অতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, ঠিক আছে। যদি আমরা এটা একটু ড্র করি, ধরো 80s রাইবোসোমের এরকম একটা, ধরো এটা হচ্ছে তার বড় অংশটা, এটাকে বলবো আমি 60s, আর আরেকটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে তার ছোট এককটা, এটা হচ্ছে ধরো 40s। তাহলে এই দুইটা মিলিয়ে হচ্ছে আমরা বলবো এটা হচ্ছে 80s রাইবোসোম। আর 70s রাইবোসোমের ক্ষেত্রে কি হবে? একটা থাকবে একটা বড় এককটা হচ্ছে 50s, আর একটা হচ্ছে ছোট এককটা হচ্ছে তোমার 30s। তাহলে এই দুইটা মিলে হচ্ছে কত? দুইটা মিলে হচ্ছে 70s রাইবোসোম। তাহলে এটা হচ্ছে 70s রাইবোসোম, তার দুইটা ছোট ছোট সাব ইউনিট আছে, আর 80s রাইবোসোমের দুইটা ছোট ছোট সাব ইউনিট আছে। তাহলে ভাই এতটুকু তোমরা বুঝতে পারতেছো কিনা আমাকে একটু বলো কাইন্ডলি। আচ্ছা, সো চলো আমরা এখন কথা বলবো হচ্ছে বেথবার্গ ইউনিট নিয়ে, ঠিক আছে। তাহলে আমরা এখন কথা বলবো হচ্ছে এই তোমার এসটা। আচ্ছা, তার আগে আমি একটা বিষয় বলি, 70s রাইবোসোমটা কোথায় কোথায় পাওয়া যায় এটা একটু দেখি। দেখো, আমাদের সাইটোপ্লাজমের যে মুক্ত অবস্থায় রাইবোসোম থাকবে, এই রাইবোসোমটা ভাইয়া 80s রাইবোসোম। সাইটোপ্লাজমে যে রাইবোসোমটা আমরা দেখব, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোসোম সেটাও 80s রাইবোসোম, আর মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে যে রাইবোসোম সেটা হচ্ছে 70s রাইবোসোম, এবং আদিকোষের ভিতরে যে রাইবোসোম সেটাও 70s রাইবোসোম। তাহলে একটু মনে রাখতে হবে। এখানে দেখো তোমার এই যে আমরা দেখতেছি মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই রাইবোসোমটা, এটা কিন্তু 70s এর। ক্লোরোপ্লাস্টের ভিতরে এই রাইবোসোমটা, এটাও 70s এর। কিন্তু এখানে যে রাইবোসোমটা আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোসোম, এই রাইবোসোমটা কিন্তু 80s। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় এটাও কিন্তু 80s, ঠিক আছে। আর
আদিকোষের ভিতরে যে রাইবোসোম এটা কিন্তু কি 70S রাইবোসোম। তাহলে কোথায় 70S কোথায় 80S রাইবোসোম এগুলো পরীক্ষা আসবে, বলতে পারে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে কোন ধরনের রাইবোসোম থাকে, তাহলে তুমি বলবা 70S রাইবোসোম। যদি বলে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় কোন রাইবোসোম থাকে 80S, যদি বলে আদিকোষে কোন রাইবোসোম থাকে 70S, তাহলে ভাই এগুলো একটু বলতে হবে। তাই দেখো এরপর হচ্ছে আমরা যেটা পড়বো হচ্ছে S 70S 40S এগুলোতে আমরা দেখলাম। এখন S জিনিসটা কি এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। চলো S হচ্ছে কি, S হচ্ছে মূলত হচ্ছে বেদভার্ক ইউনিট, বেদভার্ক ইউনিট বা বেদভার্ক একক। ঠিক আছে, এটা কি বেদভার্ক একক কি, আগে আমরা একটু সংজ্ঞাটা লিখব। বেদভার্ক এককের সংজ্ঞা দেখো, বেদভার্ক একক কাকে বলে আমরা কি বলতে পারি, দেখো সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায়, লিখতে পারি কি সেন্ট্রিফিউজ যন্ত্রকে আমি একটু বলবো, আগে আমরা সংজ্ঞাটা একটু লিখে নিই। সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায়, দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হারকে আমরা কি বলবো তোমার এস অর্থাৎ কি বা বেদভার্ক একক বলবো, বেদভার্ক ইউনিট বা একক বলবো, বেদভার্ক ইউনিট বলে। ঠিক আছে, এখন আসো আমরা ব্যাপারটা একটু বুঝি। প্রথমে হচ্ছে সেন্ট্রিফিউজ যন্ত্র, এটা কি, এটার কাজ কি। ঠিক আছে, সেন্ট্রিফিউজ যন্ত্র হচ্ছে ভাই এমন একটা, এটা বিভিন্ন মেডিকেলের যে ডায়াগনস্টিক সেন্টার আছে এখানে তোমার বায়োকেমিস্ট্রি ল্যাবে গেলে দেখবা এরকম একটা যন্ত্র, এটা অনেকটা এই শেপের। তো এর মধ্যে কিন্তু ছোটো ছোটো কিছু ঘর আছে যেখানে তুমি বিভিন্ন টেস্ট টিউব স্থাপন করতে পারবা। যেমন ধরো ব্লাড নিছো, একটা টেস্ট টিউবের ভিতরে ব্লাড নিছো, ওই টেস্ট টিউবযুক্ত ব্লাডটা এই ছোটো ছোটো ঘরগুলোর ভিতরে এভাবে রাখতে পারবা। এখন এখানে ধরো টেস্ট টিউব রাখতে পারবা তুমি। এখন টেস্ট টিউব রেখে আসলে এখানে কি করা হয়, এই যন্ত্রটা আসলে কাজ হচ্ছে, এই যন্ত্রটার কাজ হচ্ছে ঘুরানো। টেস্ট টিউবগুলোকে সে ঘুরাবে, এখানে ডিভাইসের মধ্যে তোমার এখানে তোমার সিস্টেম আছে, সুইচ থাকে, ওই সুইচগুলো তুমি যদি কতক্ষণ ঘুরাবে, কত মিনিট ধরে ঘুরাবে, ওগুলো যদি সেট করে দাও তাহলে ওই মেশিনটা ওই টেস্ট টিউবের ভিতরে থাকা বস্তুগুলোকে কী করবে, ঘুরাতে থাকবে। ঠিক আছে, এই যন্ত্রের নাম হচ্ছে কি সেন্ট্রিফিউজ যন্ত্র, তার কাজ হচ্ছে কি শুধু ঘুরানো বস্তুগুলোকে। তাহলে সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণনের সময়, এখন আসলে ঘুরায় কেন এই যন্ত্রটা, এই সেন্ট্রিফিউজ যন্ত্রটা কী জন্য ঘুরাই, ঠিক আছে এটা আমরা একটু দেখব। ধরো আমরা একটু দেখি সেন্ট্রিফিউজ যন্ত্র আসলে ঘোরায় কেন, ঘোরাইলে কি হয়। ধরো এটা একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবের ভিতরে একটা দ্রবণ আছে। ঠিক আছে, এই দ্রবণের ভিতরে কিছু বড় বড় কণা আছে, আর কিছু ধরো মাঝারি কণা আছে, কিছু ধরো এরকম মাঝারি কণা আছে, আর কিছু ধরো একদম তোমার কি আছে ছোটো ছোটো কণা এখানে আছে। ঠিক আছে, ছড়িয়ে আছে আর কি। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এখন তুমি যদি এই তোমার দ্রবণটাকে, টেস্ট টিউবের ভিতরে থাকা দ্রবণটাকে যদি কি দাও, সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে দিয়ে এটাকে ঘোরাতে থাকো, তাইলে এই যে তোমার দেখতে পাচ্ছ এই তোমার কণাগুলোর উপর একটা ফোর্স কাজ করবে, নিচের দিকে একটা ফোর্স কাজ করবে। ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি, এইভাবে তুমি যখন ঘুরাবে তখন টেস্ট টিউবটা এইভাবে থেকে ঘুরবে। ঠিক আছে, ঘুরতে থাকবে। এখন ঘুরলে কি হবে, কণাগুলোর উপর একটা কি কাজ করবে, একটা বল কাজ করবে। এই বলের কারণে তারা নিচের দিকে এসে তলানি পড়বে, নিচের দিকে এসে কি পড়বে, তলানি পড়বে। কীরকম বল, ঘুরলে কীরকম বল তৈরি হয় এটা আমি একটু বলি। ধরো এটাকে বলা হয়, দেখো ধরো তুমি এটা একটা ধরো তোমার কি কোনো একটা পাথর বা কোনো একটা বস্তু, এটাকে সুতার সাথে বেঁধে তুমি ধরো ঘুরাচ্ছ, রাইট। এখন ঘুরাইতে ধরো ঘুরাচ্ছ অনেক স্পিডে, এটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখবে এটা অনেক দূরে গিয়ে পড়ছে। এটা কি কারণ কী রে, দেখো এটা তোমার সামনে পড়ে নাই কেন, এটা অনেক দূরে গিয়ে পড়লে কেন, কারণ হচ্ছে অবশ্যই যখন এটা ঘুরতেছে তখন ভাই এটাকে এমন একটা বল কাজ করতেছে, এটা যে বলটা ওকে কি করতেছে, এই বস্তুটাকে বাইরের দিকে নিয়ে যেতে চাচ্ছে। এখন বস্তুটা বাইরের দিকে যেতে পারে না কেন, তুমি হাত দিয়ে টেনে ধরে আছো, সেজন্য যেই মাত্র তুমি হাতটা
সুতাটা ছেড়ে দাও, তখন কি হয়, এই বস্তুটা অনেক দূরে গিয়ে পড়ে। তাহলে কোনো একটা বস্তু ঘুরলেই কিন্তু একটা বাইরের দিকে বল কাজ করে, যে বলকে বলা হয় হচ্ছে কেন্দ্র, যেহেতু এটা সেন্টার থেকে বাইরের দিকে, সেজন্য এটাকে বলবো কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল অথবা সেন্ট্রিফিউগাল ফোর্স বলে। এখন এই কেন্দ্র বিমুখী বলকে কাজে লাগিয়ে, সেন্ট্রিফিউগাল ফোর্সকে কাজে লাগিয়ে এই টেস্ট টিউবকে যখন ঘুরানো হয়, রাইট, তখন এটার উপর কোনগুলোর উপর বেশি বল, মানে যখন তুমি বেশি ঘুরাবা, ধরো একটা ছোটো পাথর নিয়ে তুমি ঘুরাচ্ছ, ছেড়ে দিলে দেখা যাচ্ছে এটা অল্প দূরে গেল, একটা বড় পাথর নিয়ে, ভারী পাথর নিয়ে ঘুরাচ্ছ, আরেকটু বেশি দূরে যাবে, ধরো আরেকটা বড় পাথর নিয়ে অনেক জোরে ঘুরাচ্ছ, তাহলে আরও বেশি দূরে যাবে। তাহলে বুঝতে পারতেছো, যেই পাথর বা যেই বস্তুর আকার যত বড়, তার উপর কেন্দ্রভূমিক বলটা, অর্থাৎ বাইরের দিকে যে বলটা কাজ করে সেই বলটা তত বেশি। তাহলে এখন এই টেস্ট টিউবটা যখন ঘুরবে, টেস্ট টিউবের ভিতরে থাকা কণাগুলোর উপর ভাই এক ধরনের বল কাজ করবে, ঠিক আছে। টেস্ট টিউবের ভিতরে থাকা কণাগুলোর উপর একটা বল কাজ করবে, বলটা সবচেয়ে বেশি কাজ করবে এই বড় কণাগুলোর উপর। সেজন্য বড় কণাগুলার আগে আগে তোমার কি হবে, নিচের দিকে এসে এরকম, নিচের দিকে এসে তোমার এরকম নিচের দিকে এসে জমতে থাকবে। এরপর বলটা এরপর কাজ করবে, বেশি কাজ করবে হচ্ছে মাঝারি কণাগুলোর উপর, তাহলে মাঝারি কণাগুলো এরপর আসবে, ঠিক আছে। এরপর সবচেয়ে কম কাজ করবে হচ্ছে ছোটো কণাগুলোর উপর, তাহলে ছোটো কণাগুলো হচ্ছে এরপর জমা হবে। তাহলে দেখো স্তরে স্তরে জমা হয়ে গেল না। এরপর হচ্ছে প্রথম হচ্ছে বড়গুলা, তারপর হচ্ছে তোমার মধ্যমগুলা বা মিডিয়ামগুলা, তারপর হচ্ছে একদম স্মলগুলা, ঠিক আছে। তাহলে দেখো তো সেন্ট্রিফিউজের মাধ্যমে আমরা আসলে কি করেছি বলো তো, সেন্ট্রিফিউজের মাধ্যমে আমরা আসলে কি করেছি বলো। সেন্ট্রিফিউজের মাধ্যমে আমরা যেটা করেছি, এটা হচ্ছে একটা দ্রবণের ভিতরে থাকা ছোট বড় বস্তুগুলাকে বিভিন্ন স্তরে স্তরে আমরা কি করছি, আলাদা করতে পেরেছি। তো এখন ঠিক একইভাবে যদি আমরা একটু চিন্তা করি, ধরো এই টেস্ট টিউবের ভিতরে যদি আচ্ছা দেখো, এই টেস্ট টিউবের ভিতরে যদি আমরা এখন তোমার কি চিন্তা করি, দেখো এখন ধরো রাইবোসোম নিয়ে যদি আমরা সেন্ট্রিফিউজ করি, ধরো রাইবোসোম, এটা হচ্ছে ধরো এই রাইবোসোমটা ধরো তোমার এটা হচ্ছে 80S রাইবোসোম, আর এটা হচ্ছে ধরো তোমার আরেকটা রাইবোসোম, এটা হচ্ছে 70S রাইবোসোম, ঠিক আছে, এটা হচ্ছে 70S রাইবোসোম। তুমি যদি তাদেরকে এখন ঘোরাতে থাকো, ঠিক আছে, টেস্ট টিউবে সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে যদি ঘোরাতে থাকো, তখন দেখবা হচ্ছে এই যে 80S রাইবোসোমটা এটা খুব দ্রুত তলানি পড়বে, ঠিক আছে, ঠিক আছে। আর যেটা 70S রাইবোসোম সেটা হচ্ছে একটু মানে ওর চাইতে কম সময় বেশি লাগবে তলানি পড়তে, ঠিক আছে, কারণ হচ্ছে সেই 70S। ধরো এরকম চিন্তা করতে পারো, ধরো দুইজন বন্ধু বাইক নিয়ে রাইড করতেছো, একজন হচ্ছে গাড়ি চালাচ্ছে হচ্ছে ধরো 30 km/h, ঠিক আছে, আরেকজন ধরো রাইড করতেছে হচ্ছে 80 km/h। তাহলে অবশ্যই তোমার কে আগে পৌঁছাবে গন্তব্যে, যদি কোনো দুর্ঘটনা না হয়, তাহলে কে আগে পৌঁছাবে, যে 80 কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছে, যেটার মানে দেখো এই যে 80 km/h, যেটার গতি বেশি সেটাই তো আগে যাবে, তাই না। ঠিক একইভাবে এখানে 80 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে তলানি পড়ার রেট বা হার হচ্ছে 80, সে দ্রুত তলানি পড়বে 80Sটা, ঠিক আছে। আর 70S যেটা, সেটা তলানি পড়ার হার বা রেট হচ্ছে কি 70, অর্থাৎ সে এটার সাথে কম দ্রুত তলানি পড়বে। তাহলে 70S 80S দেখো, এগুলো হচ্ছে সেন্ট্রিফিউজের সময়, ঘোরানোর সময় তলানি পড়ার হার বা রেটকে বোঝানো হয়। যেটা 80S সেটা দ্রুত তলানি পড়বে, যেটা 70S সেটা তলানি পড়ার হার কিন্তু 80S থেকে একটু কম হবে, প্রায় 10 কম হবে, ঠিক আছে। তো একইভাবে তুমি যে এখানে দেখতে পাচ্ছ, এই যে তোমার 80S এর মধ্যে আবার কি একটা 50S মানে হচ্ছে এটাকে যদি তুমি আলাদাভাবে সেন্ট্রিফিউজ করো, মানে দুইটাকে একসাথে না, এই ছোটো এককটাকে যদি আলাদাভাবে সেন্ট্রিফিউজ করো এবং এটাকে আলাদাভাবে সেন্ট্রিফিউজ করো, তখন দেখবা এটা তলানি পড়ার হার হচ্ছে 50, মানে 50 হারে 50 স্পিড নিয়ে সেটা কি করবে, তলানি পড়বে, কেন তাকে বলবো 50S। আর এটাকে আলাদাভাবে যদি তুমি সেন্ট্রিফিউজ করো, এটা তলানি পড়ার রেট হচ্ছে 30, সেজন্য এটাকে বলবো 30S। কিন্তু যদি দুইটাকে একসাথে যুক্ত অবস্থায়, দুইটা যুক্ত অবস্থায় যখন সেন্ট্রিফিউজ করো, তখন এটা তলানি পড়ে হচ্ছে, তলানি পড়ার রেটটা হচ্ছে 70, সেজন্য তারকে বলা হয় 70S। তাহলে 50S 30S 70S এগুলো হচ্ছে সেন্ট্রিফিউজের সময় কণাগুলার তলানি পড়ার হার বা রেটকে বোঝানো হয়। তাহলে এতটুকু তোমরা ভাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, এতটুকু বুঝতে পারছো কিনা যে বেদবার্গ ইউনিট বা এই জিনিসটাকে, বেদবার্গ ইউনিট কি, সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্রুত ঘূর্ণন প্রক্রিয়ায় বিভিন্ন ভর সম্পন্ন বস্তুর অধঃক্ষেপণ এর হারকে বা অধঃক্ষেপণ হারকে কি বলবো, এস বা বেদবার্গ ইউনিট বলে, ঠিক আছে। কে যে কণাগুলা বেশি বাড়ি তারা আগে দ্রুত কি পড়বে, তলানি পড়বে, আর যেগুলা আসলে তলানি পড়ার ব্যাপারটা তাদের ভর, তাদের তোমার আকার, তাদের ঘনত্বের উপর ডিপেন্ড করে ব্যাপারগুলা।
সো তোমরা কাইন্ডলি আচ্ছা, তো আমার সাথে যারা আছে অনেকে বলছে বুঝছে, ধন্যবাদ সবাইকে। তাহলে 80s 70s হচ্ছে সেন্ট্রিফিউজের সময় কি করার কি হয়, তলানি পড়ার যে রেট সেটাকে আসলে কি করে মিন করে আর কি সেটাকে বুঝাই। ঠিক আছে, আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই রাইবোসোমের ভৌত গঠন। সেটা হচ্ছে ভাই কি নিয়ে কথা বলবো, রাইবোসোমের ভৌত গঠন। ঠিক আছে, চলো রাইবোসোমের ভৌত গঠন নিয়ে কথা বলবো। রাইবোসোমের কি গঠন, ভৌত গঠন বা গঠন নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধরো এখন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম হচ্ছে কি, ধরো এটা হচ্ছে একটা এমআরএনএ, এটা হচ্ছে ধরো একটা এমআরএনএ। তো ভাই এমআরএনএ থেকে কি তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এখন এমআরএনএ থেকে ভাইয়া প্রোটিনটা কি এমনি এমনি তৈরি হতে পারবে ভাই বলো? এমআরএনএ থেকে এই প্রোটিনটা এমনি এমনি তৈরি হতে পারবে না। তার উপর কে গিয়ে বসবে বলো? তার উপর বসবে হচ্ছে রাইবোসোম। ধরো রাইবোসোমের একটা বড় আছে একক, একটা হচ্ছে ছোট একক। তোমাদেরকে একটা বিষয় বলি, রাইবোসোমের বড় এবং ছোট এই দুইটা ইউনিটগুলো কিন্তু এমনি সাধারণত আলাদা আলাদাভাবে থাকে। যখনই প্রোটিন তৈরির প্রয়োজন পড়ে তখন তারা গিয়ে একসাথে এমআরএনএর উপর গিয়ে যুক্ত হয়। ব্যাপারটা হচ্ছে ওইরকম, বুঝছো? তাহলে রাইবোসোমের যে দুটা ছোট এবং কি আছে বড় একক আছে তারা হচ্ছে আলাদা আলাদাভাবে থাকে। এটা ধরো 80s রাইবোসোম, তাহলে এটা হচ্ছে 60s, এটা হচ্ছে 40s। তো আলাদা আলাদাভাবে থাকে। কখন তারা যুক্ত হয় এমআরএনএ? যখন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রয়োজন পড়ে তখন। ঠিক আছে, এখন দেখো এই যে রাইবোসোমের বড় একক আছে, এই রাইবোসোমের বড় এককের মধ্যে এরকম তিনটা তোমার খালি জায়গা থাকে। ঠিক আছে, এরকম তিনটা খালি জায়গা আমরা চিন্তা করি। ঠিক আছে, কয়টা খালি জায়গা চিন্তা করলাম? তিনটা খালি জায়গা আমরা চিন্তা করলাম। দেখো তাহলে আমরা দেখলাম এখন এই তিনটা খালি জায়গাগুলোকে আসলে কি কি। ঠিক আছে, আমরা এটা জানি হচ্ছে এমআরএনএ থেকে রাইবোসোম প্রোটিন তৈরি করবে। তোমরা জানো প্রোটিন তৈরি হয় কি দিয়ে ভাই? প্রোটিন তৈরি হয় এরকম অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে। এখন রাইবোসোম এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করবে। প্রোটিন তৈরির জন্য লাগবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসে কে ভাই? অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসে হচ্ছে তোমার হচ্ছে কে, এই যে এ হচ্ছে কে টিআরএনএ। ওকে কি বলবা? টিআরএনএ। উদাহরণ মাথায় করে করে এইগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই টিআরএনএটা নিয়ে আসবে। এখন এই টিআরএনএটা প্রথমে রাইবোসোমের ভিতরে ঢুকে হচ্ছে এই জায়গায়, এটাকে এই যে জায়গাটা এটাকে বলা হয় অ্যাসাইট। ঠিক আছে, অ্যাসাইট অথবা বলা হয় এটাকে অ্যাসাইড বা অ্যামিনো অ্যাসাইল সাইট বলে, অ্যামিনো অ্যাসাইল সাইট বলে। ঠিক আছে, তাহলে দেখো অ্যাসাইড বা অ্যামিনো অ্যাসিড সাইট। ঠিক আছে, এরপর দেখো এই যে রাইবোসোম এটা ধরো তোমার এখান থেকে এই যে তোমার যেই এটা হচ্ছে টিআরএনএ, রাইট? এই টিআরএনএটা কি হয় বলো তো? এই টিআরএনএটা কোন দিক দিয়ে প্রবেশ করবে? রাইবোসোমে ঢুকবে হচ্ছে বাইরে থেকে ঢুকবে হচ্ছে এ পকেটে। ঠিক আছে, বা সাইটে। সাইট থেকে এরপর এটা এই সাইটে আসবে যেটাকে বলা হয় তোমার কি পি সাইট। ঠিক আছে, এখন তারপর এই সাইটে যখন আসবে টিআরএনএটা তখন এই সাইটটা খালি না, তখন ওই খালি জায়গায় আরেকটা টিআরএনএ এখানে কি করবে? প্রবেশ করবে। তো আরেকটা টিআরএনএ প্রবেশ করলো। ঠিক আছে, এখানে প্রবেশ করলো। প্রবেশের পর কি হবে? প্রবেশের পর এই তোমার এই যে এখানে থাকা অ্যামাইনো অ্যাসিডের সাথে এখানে থাকা অ্যামাইনো অ্যাসিডের একটা বন্ড তৈরি হবে। ঠিক আছে, এটা এই মানে স্থানের মধ্যে। সেজন্য এই স্থানের মধ্যে যে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা বন্ড তৈরি হয়, এই বন্ধনটাকে এই যে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে একটা বন্ধন দেখো, এই বন্ধনটা কিন্তু এই পকেটের মধ্যে তৈরি হয় বা এই সাইডের মধ্যে তৈরি হয়। ঠিক আছে, এই জন্য এই সাইডকে বলা হয়, এই বন্ধনটার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। ঠিক আছে, সেজন্য এই সাইডকে বলা হয় পেপটিডাইল সাইট। ঠিক আছে, তাহলে দেখো তো কয়টা সাইট পাইছে? একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সাইট বা অ্যাসাইড বড় এককের ভিতরে, যেদিক দিয়ে কে প্রবেশ করবে? টিআরএনএ প্রবেশ করবে অ্যামাইনো অ্যাসিড নিয়ে।
আর আরেকটা হচ্ছে পেপটিডাইল সাইট বা পি সাইট, যেখানে কি হবে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বন্ধন তৈরি হবে। আচ্ছা, দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যখন বন্ধন তৈরি হবে তখন এই যে টিআরএনএটা, এই টিআরএনএটা কিন্তু কি হয়ে গেল ভাই, এই টিআরএনএটা অ্যামাইনো অ্যাসিড বিহীন হয়ে গেল, তখন এটা এই পকেটে এসে এদিক দিয়ে বের হয়ে যাবে। সেজন্য এই পকেটটা বা এই সাইটটাকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয় ই সাইট, বা ই সাইট মানে হচ্ছে এক্সিট সাইট অথবা নির্গমন সাইট, এদিক দিয়ে নির্গমন হয়। ঠিক আছে, এটা হচ্ছে এক্সিট বা কি, এটা হচ্ছে নির্গমন সাইট। ঠিক আছে, যেদিক দিয়ে কি হয়, নির্গমন হয়। ঠিক আছে, তাহলে কি বুঝলে তোমরা? এই যে রাইবোসোমের যে বড় একক আছে, এই রাইবোসোমের বড় এককের ভিতরে কয়টা অংশ আছে বলো তো আমাকে? একটা হচ্ছে এ সাইট, একটা হচ্ছে তোমার পি, একটা হচ্ছে ই সাইট। ঠিক আছে, এ সাইটে কি হয়, টিআরএনএ প্রবেশ করে কি নিয়ে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে। ঠিক আছে, পি সাইটে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তোমার পেপটাইড বন্ড তৈরি হয়, আর ই সাইড দিয়ে অ্যামাইনো অ্যাসিডটা বের হয়ে যায়। আর এখানে যেখানে দেখতে পাচ্ছ তোমার, এই যে এখানে এটা হচ্ছে তোমার এমআরএনএ, এমআরএনএ যে জায়গায় যুক্ত থাকে সেটাকে তোমার এমআরএনএ সংযুক্তি স্থান বলে, বা এমআরএনএ সংযুক্তি সাইট বলে, এমআরএনএ সংযুক্তি স্থান। তাহলে কয়টা সাইট পাওয়া গেল? 4টা। ঠিক আছে, 4টা সাইট আমরা পাইলাম। একটা হচ্ছে এস সাইট, যেদিক দিয়ে টিআরএনএ প্রবেশ করবে অ্যামাইনো অ্যাসিড নিয়ে, পি সাইট, যে সাইটের মধ্যে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ড তৈরি হবে, যেটাকে পেপটিডাইল সাইট বা পি সাইট বলে। আর এদিক দিয়ে হচ্ছে টিআরএনএটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে এদিক দিয়ে বের হয়ে যাবে, সেজন্য এটাকে বলবো আমরা এক্সিট সাইট বা নির্গমন সাইট আমরা বলবো। ঠিক আছে, এক্সিট সাইট বা কি বলবো, নির্গমন সাইট বলবো। আচ্ছা, খেয়াল করো তাহলে। এই এখন দেখো তোমরা বলছো ভাইয়া এই দিক দিয়ে টিআরএনএ আসতেছে, বিভিন্ন সাইট দেখতেছি, এই এমআরএনএটার কাজ কি আসলে? এখানে যে এমআরএনএ আমরা দেখতেছি, এমআরএনএর কাজ কি? এমআরএনএর কাজ হচ্ছে আসলে কোন অ্যামাইনো অ্যাসিডগুলা টিআরএনএ নিয়ে আসবে সেই ব্যাপারটা বলে দেয় হচ্ছে এমআরএনএ। এমআরএনএ সেটা নির্ধারণ করবে কার পর কোন অ্যামাইনো অ্যাসিডের পর। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে থাকে, ঠিক আছে, বিভিন্ন নাম আছে, লিউসিন, লাইসিন, বেলিন, শেরিন, প্রোলিন, অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, প্রায় 20 প্রকারের অ্যামাইনো অ্যাসিড থাকে। তো অ্যামাইনো অ্যাসিডগুলো কার পর কে আসবে এটা নির্ধারণ করা হচ্ছে এমআরএনএর অভ্যন্তরে থাকা লেখাগুলা বা কোডগুলা। ঠিক আছে, সে অনুযায়ী টিআরএনএ আসবে। ঠিক আছে, আচ্ছা, সো এতটুকু ভাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো, এতটুকু ভাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, যারা আসো, যে রাইবোসোমের ভৌত গঠনের মধ্যে আমরা যেই অংশগুলা দেখলাম এতটুকু বুঝতে পারছো কিনা? তারপর আমরা রাইবোসোমের রাসায়নিক গঠনটা একটু দেখব। আচ্ছা, আমাদের সাথে স্বাধীন চৌধুরী আছে, বলছে ভাইয়া বুঝছি। সো আর কে কে আছো দেখে একটু বলো, রেসপন্স করো। আচ্ছা, তো যারা আছো কাইন্ডলি একটু রেসপন্স করো, তোমরা বুঝতে পারছো কিনা, না বুঝলে আমি বলতাম। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে দেখো রাইবোসোমের আমরা কি দেখবো ভাই, রাইবোসোমের আমরা দেখবো হচ্ছে রাসায়নিক গঠন। ঠিক আছে, রাইবোসোমের রাসায়নিক গঠন। এখন অর্থাৎ রাসায়নিকভাবে এই রাইবোসোম কি কি নিয়ে গঠিত, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখব। কি কি নিয়ে গঠিত দেখো। প্রথম হচ্ছে রাইবোসোম হচ্ছে রাসায়নিকভাবে গঠিত হচ্ছে একটা রাইবোসোম এটা ভাই গঠিত হচ্ছে আরআরএনএ। আরআরএনএ মানে হচ্ছে আর দিয়ে বোঝাচ্ছে রাইবোসোমাল আরএনএ, ঠিক আছে, প্লাস রাইবোসোমাল আরআরএনএ বা রাইবোসোমাল আরএনএ, সাথে তাকে হচ্ছে প্রোটিন। দেখো সেই নিজে প্রোটিন তৈরি করলেও এবং সে নিজেও প্রোটিন দিয়ে তৈরি। তাহলে বলো আমাদের যে রাইবোসোম, এই রাইবোসোম আসলে রাসায়নিকভাবে তার মধ্যে কি কি উপাদান থাকে, সে তার দেহটা, তার শরীরটা কি কি দিয়ে গঠিত? আরআরএনএ বা রাইবোসোমাল আরএনএ দিয়ে গঠিত এবং প্রোটিন দিয়ে গঠিত। ঠিক আছে, এবং বলা হয় তাকে যে আরআরএনএ এবং প্রোটিনের যে অনুপাত সেটা হচ্ছে 1:1। এটা আসতে পারে এমসিকিউতে, যে রাইবোসোমের মধ্যে আরআরএনএ মানে কি ভাই, রাইবোসোমাল আরএনএ, ছোট হাতের আটটা দিয়ে বোঝাচ্ছে কি, রাইবোসোমাল আরএনএ। ঠিক আছে, আচ্ছা, এই রাইবোসোমাল আরএনএ এবং কি প্রোটিন দিয়ে আমাদের রাইবোসোমটা গঠিত, এবং রাইবোসোমের মধ্যে আরআরএনএ এবং প্রোটিনের অনুপাত হচ্ছে 1:1, অর্থাৎ 50-50 বলতে পারো, রাইট? আচ্ছা,
হ্যাঁ, একজন প্রশ্ন করলো হচ্ছে পেপটাইড বন্ধন তৈরি হওয়ার সময় কি টিআরএনএ ভিন্ন ভিন্ন সাইটে থাকে? হ্যাঁ, একটা থাকে হচ্ছে টিআরএনএ ভিন্ন ভিন্ন সাইটে থাকে। একটা থাকে হচ্ছে তোমার পি সাইটে, আর একটা থাকে এ সাইটে, ঠিক আছে? তো পি সাইটের যে অ্যামাইনো অ্যাসিড, এটার সাথে তোমার এ সাইটের অ্যামাইনো অ্যাসিডের সাথে কি তৈরি হয়? একটা বন্ড তৈরি হয়। এই যে পি সাইটের অ্যামাইনো অ্যাসিডের সাথে এ সাইটের অ্যামাইনো অ্যাসিডের একটা বন্ড তৈরি হয়। বন্ড তৈরি করার পর এই যে টিআরএনএ তোমরা দেখতেছো, এটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে? আশা করি বুঝছো ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো। এখন এরপর আমরা যেটা দেখব, এখন দেখো, যদি আমরা একটু বলি, এখন আমি যদি তোমরা যদি একটু চিন্তা করো এটিএস রাইবোসোমের কথা, এখন এই এটিএস রাইবোসোমটা কি দিয়ে তৈরি? রাইবোসোম যেহেতু তোমার কি দিয়ে তৈরি? প্রোটিন এবং আরআরএনএ। তো এটিএস রাইবোসোমটাও সেম, এটাও আরআরএনএ এবং কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? এখন ভাই বুঝো, এখানে এই আরআরএনএর মধ্যে তোমার থাকে হচ্ছে 4 প্রকার বা 4 ধরনের আরআরএনএ থাকে, বা আমি এটা লিখি এভাবে সংক্ষেপে, 4 ধরনের আরআরএনএ থাকে। এগুলা কি কি? এগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে 28S, আরেকটা হচ্ছে বলা হয় 18S, আরেকটা হচ্ছে 5.8S এবং আরেকটা হচ্ছে 5S। এস জিনিসটা তো বুঝতেছো, এটা হচ্ছে সেন্ট্রিফিউজের সময় তাদের তলানি পড়ার হার বা রেট, কে কত দ্রুত তলানি পড়ে। তো তার মধ্যে এটিএস রাইবোসোমের মধ্যে আরআরএনএ আছে এবং প্রোটিন আছে। এবং আরআরএনএ আছে কয় ধরনের? এটিএস রাইবোসোমের ভিতরে 4 ধরনের আরআরএনএ আছে। 4 ধরনের মধ্যে একটা আরআরএনএ হচ্ছে একটু বড়, যেটা সেন্ট্রিফিউজের সময় 28 বা 28 হারে তলানি পড়ে। আরেকটা হচ্ছে একটু ছোট, যেটা হচ্ছে তোমার 18S হারে তলানি পড়ে সেন্ট্রিফিউজের সময়। আরেকটা হচ্ছে 5.8S, এটা 5.8S হারে তলানি পড়ে। একটা হচ্ছে 5S, একদম ছোটটা। এরপর হচ্ছে দেখো প্রোটিন থাকে প্রায় কত প্রকারের? এখানে প্রায় 80 প্রকার কি থাকে? তোমার প্রোটিন থাকে, ঠিক আছে? সো এই এটিএস রাইবোসোম আসলে কি কি নিয়ে গঠিত এবং কোনটা কতটুকু থাকে, এটা বুঝছো কিনা আমাকে একটু বলো তোমরা, যে কোনটা কতটুকু থাকে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও তো ভাইয়া। ঠিক আছে, এরপর দেখো আমরা দেখব হচ্ছে 70S রাইবোসোমের কথা। 70S রাইবোসোম, দেখো 70S রাইবোসোমের মধ্যে এখানের মধ্যেও কি থাকবে? 70S রাইবোসোমের মধ্যে আমরা দেখব হচ্ছে কি কি আছে। 70S রাইবোসোমের মধ্যে আমরা দেখব হচ্ছে আরআরএনএ থাকবে এবং প্রোটিন থাকবে। আরআরএনএ থাকবে এবং কি থাকবে ভাই? প্রোটিন থাকবে। এখন তোমার এই আরআরএনএর মধ্যে থাকে 3 ধরনের আরআরএনএ। এগুলো হচ্ছে তোমার 23S, মেবি একটা হচ্ছে 60S, আর একটা হচ্ছে তোমার 5S, ঠিক আছে? আর এখানে প্রোটিন থাকে প্রায় 52 প্রকার কি থাকে? প্রোটিন এখানে আছে। তাহলে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, কাজের দিকে চলে যাব। তাহলে দেখো আমরা এখানে রাসায়নিক কোডনের মধ্যে দেখলাম কি? রাসায়নিক কোডনের মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে রাইবোসোম হচ্ছে আরআরএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত, এবং আরআরএনএ এবং প্রোটিনের অনুপাত হচ্ছে 1:1, অর্থাৎ 50-50 বলতে পারো, দুইটা সমানভাবে থাকবে। এবং এটিএস রাইবোসোমের, যেহেতু রাইবোসোম আরআরএনএ প্রোটিন দিয়ে গঠিত, এটিএস রাইবোসোমও ঠিক সেম আরআরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত হবে। তবে এটিএস রাইবোসোমের ভিতরে আরআরএনএ থাকে হচ্ছে 4 ধরনের। এগুলো হচ্ছে 28S, আবার এখানে চিন্তা করবা 28, এখন 1 কমাই বলবা, তাহলে হচ্ছে 18S, তারপর বলবা 5.8S, তারপর হচ্ছে 5S, একটু বারবার করে মনে রাখবা। তারপর হচ্ছে প্রোটিন হচ্ছে কয় ধরনের প্রোটিন থাকে? প্রায় 80 প্রকারের প্রোটিন থাকে তোমার কার ভিতরে? এটিএস রাইবোসোমের ভিতরে। তারপর আমরা দেখলাম হচ্ছে 70S রাইবোসোম, তাও এটা আরআরএনএ এবং কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। আরআরএনএ থাকে কয় ধরনের? 3 ধরনের। এগুলা কি কি? 23S, 16S, S হচ্ছে বেদবারক ইউনিট বা তলানি পড়ার হার সেন্ট্রিফিউজের সময়। আর প্রোটিন থাকে কত ধরনের ভাই? 52 ধরনের কি থাকে? প্রোটিন থাকে। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছো কিনা? এরপর আমরা হচ্ছে রাইবোসোমের কাজ নিয়ে আলোচনা করব। যদি আমরা কাজ বিষয়টা পড়ে ফেলছি, তবু একটু লিখে দিব আমরা, ঠিক আছে? আচ্ছা, অতটুকু তোমরা বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে একটু বলো, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আচ্ছা, সো ধন্যবাদ যারা আছো আসলে
তানিজা আছে যে জি স্যার বুঝছি, ধন্যবাদ। তাহলে দেখো যারা আছো কাইন্ডলি একটু রেসপন্স করিও। এরপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে রাইবোসোমের কাজ, রাইবোসোমের কাজগুলা পড়বো, যদিও আমার কাজগুলা নিয়ে আসলে আমাদের ধারণা হয়ে গেছে আসলে, তবু আমরা রাইবোসোমের কাজ নিয়ে কিছু কথা বলবো। প্রথম রাইবোসোমের প্রথম কাজ হচ্ছে কি বলো ভাই? রাইবোসোমের একদম প্রথম কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ কি করা। রাইবোসোমের প্রথম কাজ হচ্ছে কি করা? প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন সংশ্লেষণ মানে কি রে? সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি করা, ঠিক আছে? প্রোটিন সংশ্লেষণ করা, সেই জন্যই তো রাইবোসোমকে আমরা কি বলি বলতো? প্রোটিন ফ্যাক্টরি বলি, তাই না? 2 নম্বরে আরেকটা কাজের কথা মনে রাখতে পারো, রাইবোসোম সাইটোক্রোম। সাইটোক্রোম, এই সাইটোক্রোমটা কি? সাইটোক্রোম হচ্ছে ভাই একটা লৌহ গঠিত প্রোটিন। লৌহ, সাইটোক্রোম হচ্ছে বলতে পারো এটা হচ্ছে একটা লৌহ গঠিত প্রোটিন, মানে এই প্রোটিনের মধ্যে কি থাকবে? আয়রন বা লৌহ থাকবে, ঠিক আছে? এই সাইটোক্রোম হচ্ছে লৌহ গঠিত প্রোটিন, ঠিক আছে? এটা তৈরি করে, ঠিক আছে? এটা কি করে তৈরি করে? যেহেতু দেখো সাইটোক্রোম যেহেতু একটা প্রোটিন, হ্যাঁ এটা প্রোটিন, তার মধ্যে একটা লৌহ আছে বা আয়রন Fe পরমাণু আছে, সেখানে বলছে সাইটোক্রোম লৌহ গঠিত প্রোটিন, এটা তৈরি করে বা গঠন করে, ঠিক আছে? এখন এই সাইটোক্রোমটা থাকে কার ভিতরে জানো? মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? তার মানে এই সাইটোক্রোম প্রোটিনের একটা বিশেষ কাজ হচ্ছে শ্বসনে সাহায্য করা। এটা একটু মনে রাখিও। শ্বসন মানে কি? ওই যে সবাত শোষণ অবাত শোষণ পড়ে আসছো না, অর্থাৎ ATP তৈরি করার কাজে ব্যবহার করে সাইটোক্রোমটাকে, ঠিক আছে? তারপর আরেকটা কাজ মনে রাখতে পারো, সেটা হচ্ছে তোমরা দেখছো হচ্ছে আমাদের এই যে রাইবোসোম mRNA-এর উপর বসে এখান থেকে প্রোটিন তৈরি করে, তাই না? এখন এই প্রোটিনকে ক্ষতি করতে পারে এরকম কিছু এনজাইম আছে যেগুলোকে বলে আমরা প্রোটিওলাইটিক এনজাইম, যারা যে সমস্ত এনজাইম প্রোটিনকে ভেঙে দিতে পারে, ভেঙে অ্যামাইনো অ্যাসিডে আলাদা করে দিতে পারে, মানে অ্যামাইনো অ্যাসিডগুলোকে আলাদা করে দিতে পারে। সো যে প্রোটিনটা আসলে রাইবোসোম তৈরি করতেছে, সেই প্রোটিনটাকে রাইবোসোম কি করে? প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে কি করে রক্ষা করে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি, আরেকটা কাজ হচ্ছে কি বলতে পারি ভাইয়া? দেখো আরেকটা কাজ হচ্ছে তোমার প্রোটিনকে কি করে? প্রোটিনকে প্রোটিওলাইটিক মানে কি রে? যারা প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে যে সকল এনজাইম, প্রোটিও শব্দের হচ্ছে প্রোটিন, লাইটিক মানে হচ্ছে ভাঙ্গা। তাহলে যে সমস্ত এনজাইম কি করে প্রোটিনকে ভাঙে, সে সমস্ত এনজাইমের হাত থেকে প্রোটিনকে রক্ষা করবে কে? রাইবোসোম। তাহলে প্রোটিনকে প্রোটিওলাইটিক এনজাইম এর ক্ষতি থেকে কি করে রক্ষা করে, বা এনজাইম থেকে রক্ষা করে বলতে পারি, এনজাইম থেকে রক্ষা করে, ঠিক আছে? আবার দেখো এখন একটা বিষয় খেয়াল করো, এখানে আরেকটা বিষয় একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে কি, দেখো এখানে আমরা দেখতে পেলাম হচ্ছে mRNA, তাই না? mRNA-এর উপর রাইবোসোম বসতেছে। এই mRNA-টা হচ্ছে একটা, দেখো ভাই DNA RNA এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তাই না? DNA RNA এগুলো কি অ্যাসিড? নিউক্লিক অ্যাসিড। তো এই DNA বা RNA নিউক্লিক অ্যাসিডগুলোকে ভেঙে দেওয়ার জন্য এক ধরনের এনজাইম থাকে যেগুলোকে বলে নিউক্লিয়াস এনজাইম। তাহলে নিউক্লিক অ্যাসিডকে কারা ভাঙবে? নিউক্লিয়াস এনজাইম, ঠিক আছে? তাহলে তো RNA-কে, যে RNA-টা এটা mRNA, এই mRNA-কে নিউক্লিয়াস এনজাইমের হাত থেকে রক্ষা করাও কার কাজ? রাইবোসোমের কাজ। তাহলে বলতে পারি আমরা mRNA-কে, mRNA যেহেতু একটা নিউক্লিক অ্যাসিড, তাহলে তাকে কোন এনজাইম ক্ষতি করতে পারে? mRNA-কে নিউক্লিয়াস এনজাইম থেকে কি করে? এনজাইম থেকে রক্ষা করে, ঠিক আছে? তাহলে এগুলা হচ্ছে ভাই তোমার কার কাজ? এগুলা হচ্ছে তোমার রাইবোসোমের কাজ বলতে পারো। তাহলে আজকে আমরা রাইবোসোম নিয়ে বিস্তারিত কথা বলছি ভাই, অনেকক্ষণ বললাম। প্রথম হচ্ছে রাইবোসোম নিয়ে আমরা দেখলাম হচ্ছে আসলে কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে কথা বলছিলাম, কোষীয় অঙ্গাণুর মধ্যে কে কোথায় থাকে এগুলা নিয়ে কথা বলছি। কিছু জিল্লিযুক্ত জিল্লিবিহীন কারা, এটা মনে রাখার জন্য আমরা বলেছিলাম মামাই সেরা, এটা মনে রাখার জন্য বলছিলাম, ঠিক আছে? এখানে যেগুলো হচ্ছে এগুলো জিল্লিবিহীন, বাকিগুলো হচ্ছে জিল্লি বা আবরণযুক্ত। তো কিছু আছে আবার দ্বিস্তরী আবরণযুক্ত, 2টা আবরণ আছে, কিছু আছে একস্তরী আবরণযুক্ত, এগুলো আমরা দেখলাম। দেন দেখলাম হচ্ছে আলোচনা শুরু করেছি রাইবোসোম নিয়ে, রাইবোসোম কাকে বলে, রাইবোসোম কি কাজ করে আসলে, রাইবোসোম কোথায় থাকে কোষের, ঠিক আছে? এগুলা বলেছি। তা হচ্ছে রাইবোসোম কোথায় কোথায় অবস্থান করে এগুলা বলছি, কোথাকার রাইবোসোম
কোন ধরনের, এগুলোও লিখে দিলাম। তারপর হচ্ছে রাইবোসোম আসলে সর্বজনীন কোষ অঙ্গাণু কেন বলা হয়, আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় প্রকার কোষের মধ্যে থাকে। রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি কেন বলে, কিভাবে প্রোটিন তৈরি হয় ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশনের মাধ্যমে। তো প্রোটিন তৈরি হয় আসলে অ্যামাইনো অ্যাসিড দিয়ে। সো এগুলো আমরা আলোচনা করছি। সো আমরা দেখলাম হচ্ছে প্রোটিন তৈরির জন্য শুধু এমআরএনএ হলে হয় না, রাইবোসোমও লাগবে, আবার রাইবোসোমের সাথে টিআরএনএরও সহযোগিতা লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে পলিসোম, পলিরাইবোসোমের ধারণাটা জানলাম, আবিষ্কার কে করছে, নামকরণ করছে, এগুলো নিয়ে কথা বললাম। রাইবোসোমের প্রকারভেদ নিয়ে কথা বললাম, ব্যাটবার্গ ইউনিট নিয়ে কথা বললাম হচ্ছে রাইবোসোমের গঠন নিয়ে, রাইবোসোমের রাসায়নিক গঠন, এবং কথা বললাম হচ্ছে রাইবোসোমের কাজ নিয়ে। সো আচ্ছা, সো কাইন্ডলি একটু এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা আজকের ক্লাসটা আমাকে একটু জানাও, যে এতটুকু তোমরা ভাই বুঝতে পারছো কিনা, যারা আছো আমার সাথে কাইন্ডলি একটু বলো বুঝতে পারছো কিনা, এতটুকু যারা আছো একটু বলো। আচ্ছা, আমাদের সাথে ছিল হচ্ছে মালিশা মাহি, চৌধুরী তোরান, তারপর হচ্ছে তোমার তানিজা ছিল। যারা ছিলা সবাইকে ধন্যবাদ। কাইন্ডলি একটু নোট করে নোটগুলো শেয়ার করিও। আগামী ক্লাসে দেখি আমরা মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট নিয়ে কথা বলতে পারি কিনা। আজকে যেহেতু রাইবোসোম নিয়ে বিস্তারিত কথা বলেছি, আমাদের অনেকক্ষণ সময় নিয়ে লাগছে, তো সময় লাগলেও কাইন্ডলি একটু তোমরা এখন একটু দেখবা হচ্ছে বই কালেকশন করতে পারো কিনা। বিশেষ করে হচ্ছে তোমরা উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বইটা ফলো করবা, ওই বইটা কালেকশন করে নোট লেকচার দেখে নোট করে, তারপর হচ্ছে বই থেকে খুঁটিনাটি পড়ে একদম এমসিকিউ সিকিউ কোত্থেকে আসতে পারে এগুলো সহ খুব সুন্দর করে পড়ে আসলে প্রতিটা টপিক আমাদেরকে খাবার করতে হবে, ঠিক আছে। শুধু কিন্তু ভিডিও লেকচার দেখলে হয় না, ঠিক আছে, বই কিন্তু পড়তে হবে, এটা মনে রাখবা, ঠিক আছে। বইকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, বুঝে দেন বই পড়ে সুন্দর করে নোট করে, ঠিক আছে, তারপর হচ্ছে জিনিসটাকে একদম কাভার করবা, ফলে তোমার কোনো ধরনের কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তো আরেকটা লাস্ট কথা বলি আমি, যে কথাটা আসলে বলা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা দেখছিলাম হচ্ছে রাইবোসোম দুই ধরনের থাকে, তাই না। কিছু রাইবোসোম হচ্ছে তোমার কি, কিছু রাইবোসোম হচ্ছে তোমার রাইবোসোমের মধ্যে কিছু রাইবোসোমকে আমরা দেখছিলাম মুক্ত অবস্থায়। এটা একটু ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসতে পারে। কিছু রাইবোসোম আমরা দেখছিলাম হচ্ছে কি অবস্থায়, যেগুলো হচ্ছে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়, ঠিক আছে, সাইটোপ্লাজমে মুক্ত। এটা হচ্ছে প্রোটিন তৈরির ফ্যাক্টরি না, কিছু ফ্যাক্টরি আছে ধরো মুক্ত, আর কিছু আছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যুক্ত। এখন দেখো তাহলে এখানে সাইটোপ্লাজমে যারা মুক্ত অবস্থায় থাকে, দেখো সাইটোপ্লাজমে যারা মুক্ত অবস্থায় থাকে এরকম, ঠিক আছে, বুঝো কথা, এরাও কিন্তু কি তৈরি করে, প্রোটিন তৈরি করে, এরাও প্রোটিন তৈরি করে। আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যারা যুক্ত অবস্থায় দেখতেছো এরাও প্রোটিন তৈরি করে, কিন্তু এদের তৈরি করা প্রোটিন কাজ করে এক জায়গায়, এদের তৈরি করা প্রোটিন কাজ করে অন্য জায়গায়। ধরো একটা কোম্পানির দুইটা ফ্যাক্টরি আছে, ধরো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির দুইটা ফ্যাক্টরি আছে, তারা দেশের মধ্যে বাংলাদেশে যারা মানে ওষুধগুলো সেল করবে, বিক্রি করবে বাংলাদেশের বাজারে, তারা কি করে একটা ফ্যাক্টরি থেকে এগুলো বানায়, আর বিদেশে যেগুলো যেগুলো বিদেশে পাঠাবে সেগুলাকে তারা তৈরি করে হচ্ছে অন্য একটা ফ্যাক্টরিতে, মানে বিদেশে পাঠাবে, গুণগত মান ওইভাবে রাখতে হবে। আমাদেরকে না যেরকম সেরকম কাওয়াই দিয়ে সেরে যেতে পারতেছে, তাই না, বিদেশে তো আর পাঠাইলে এগুলা তারা এভাবে পারে না, তাই না। সো দেখো তাদের আলাদা আলাদা কী থাকে, এরকম ধরো তোমার ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি আছে। তো আমাদের এখানেও দুইটা ফ্যাক্টরি চিন্তা করতে পারো রাইবোসোমের, একটা হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত অবস্থায়, আর একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায়, ভাই, ঠিক আছে। তো এটাও প্রোটিন তৈরি করে, এটাও প্রোটিন তৈরি করে। এখন আমরা দেখবো কি জানো, মুক্ত অবস্থায় যে মুক্ত রাইবোসোমগুলো, এখানে ধর একটা এমআরএনএ আছে, এই এমআরএনএটার এই মুক্ত রাইবোসোমগুলো এখান থেকে প্রোটিন তৈরি করলো, আর এখানে এমআরএনএ থেকে এখানে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোসোমগুলো আছে সেই রাইবোসোমগুলোর এখানেও এমআরএনএ থেকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তাহলে কোন প্রোটিন কোথায় ইউজ হয় আমরা একটু দেখবো সেটা, ঠিক আছে। দেখো যেই
এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় যে রাইবোসোম থাকে ওই রাইবোসোমের প্রোটিনগুলো কোথায় যায়? ওই রাইবোসোমের প্রোটিনগুলো যায় হচ্ছে ভাই তোমার সাইটোপ্লাজমে ব্যবহার হয়, সাইটোপ্লাজমে ব্যবহার হয় প্রোটিনগুলো। এই ফ্যাক্টরিতে তৈরি হওয়া যে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় এগুলো হচ্ছে সাইটোপ্লাজমে ব্যবহার হয়। তোমার হচ্ছে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ব্যবহার হয়, মাইটোকন্ড্রিয়া, আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে ব্যবহার হয়, ক্লোরোপ্লাস্ট। তাহলে বলো মুক্ত অবস্থায় যে রাইবোসোম থাকে ওই রাইবোসোম থেকে যে তোমার কি প্রোটিনগুলা তৈরি হচ্ছে এই প্রোটিনগুলা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে? ওই প্রোটিনগুলো সাইটোপ্লাজমে ব্যবহার হয়, মাইটোকন্ড্রিয়াতে গিয়ে ব্যবহার জন্য উৎপাদন হচ্ছে। দেখো ঠিকঠাক আছে সব কিছু? আচ্ছা ঠিক আছে। আচ্ছা খেয়াল করো তো এখন এগুলা কোথায় কোথায় ইউজ হয়? এগুলা ব্যবহার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিনগুলা। এই প্রোটিনগুলা ব্যবহার হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, ব্যবহার হয় হচ্ছে গোলজি বডিতে ব্যবহার হয়। তারপর হচ্ছে তোমার লাইসোসোম তৈরিতে ব্যবহার হয়, লাইসোসোম তৈরিতে। এরপর ভাই কোষের বাইরে একটা কোষ থেকে, ধরো আমরা জানি না কিছু কোষ আছে যারা বিভিন্ন এনজাইম হরমোন রিলিজ করে, ওই এনজাইম হরমোনগুলো কিন্তু ভাইয়া প্রোটিন। তাহলে কোষ থেকে বিভিন্ন প্রোটিন কিন্তু বাইরে রিলিজ হয়। তাহলে কোষের বাইরে ব্যবহার্য প্রোটিন বা কোষের বাইরে ব্যবহার্য প্রোটিন কোথায় উৎপন্ন হয়? ব্যবহার্য প্রোটিন কোথায় উৎপন্ন হয় ভাই? উৎপন্ন হচ্ছে তোমার অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকা রাইবোসোম থেকে। তাহলে দেখো আমাদের রাইবোসোম দুই জায়গা থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে। সাইটোপ্লাজমে যে রাইবোসোমগুলো মুক্ত অবস্থায় থাকে তারা যে প্রোটিন তৈরি করে, প্রোটিনগুলো কোথায় কোথায় গিয়ে কাজ করে? সাইটোপ্লাজমে কাজ করে, মাইটোকন্ড্রিয়াতে কাজ করে, ক্লোরোপ্লাস্টে কাজ করে। আর যে রাইবোসোমগুলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত আছে তারাও প্রোটিন তৈরি করে। তাদের প্রোটিন ব্যবহার করে কারা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহার করে, গোলজি বডি ব্যবহার করে, লাইসোজোম ব্যবহার করে, কোষের বাইরে ব্যবহারের জন্য তারা এই প্রোটিনগুলো তৈরি করে থাকে। ঠিক আছে? তাহলে ভাই এতটুকু বুঝছো কিনা আমাকে একটু বলো কাইন্ডলি। ঠিক আছে? আচ্ছা তাহলে আচ্ছা অতটুকু তোমরা বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে বলো। তাহলে অতটুকু যদি বুঝো আচ্ছা ঠিক আছে তাহলে বুঝলে। তাহলে কোন জায়গার প্রোটিন, কোন জায়গার রাইবোসোমের প্রোটিন কোথায় ইউজ হয় এটা একটু মনে রাখিও। আসতে পারে যে মাইটোকন্ড্রিয়ার যে প্রোটিন মানে ব্যবহার হয়, মাইটোকন্ড্রিয়ার প্রোটিনটা কোথায় তৈরি হয়? মুক্ত রাইবোসোম নাকি যুক্ত রাইবোসোম? মুক্ত রাইবোসোম বলতে বোঝাচ্ছে সাইটোপ্লাজমে মুক্ত রাইবোসোম, আর যুক্ত রাইবোসোম বলতে বোঝাচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত রাইবোসোম। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই নোট করবা, নোটগুলো গ্রুপে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।